Are we good to go, Namira? Yes, sir. Yes, we are live. পিপিআরসির নতুন উদ্যোগ আজকের এজেন্ডা ভার্চুয়াল সিরিজে যারা ফেসবুক এবং জুমে সংযুক্ত আছেন সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। নীতি আলোচনায় শুধুমাত্র বিশেষজ্ঞ এবং দায়িত্বপ্রাপ্তদের বিষয় নয়, সাধারণ মানুষের অভিজ্ঞতা আলোচনার মধ্যে সম্পৃক্ত করা জরুরি। এই উপলব্ধি থেকে, এই বিশ্বাস থেকেই আজকের এজেন্ডা কল্পিত হয়েছে। এই সূচনা পর্বের বিষয়বস্তু হচ্ছে মানুষ কি অর্থনীতিবিদদের কথা বুঝে? উন্নয়নের ব্যতিক্রমী সূচক কি হতে পারে? আমরা অত্যন্ত আনন্দিত সূচনা পর্বে অতিথি হিসেবে আছেন স্বনামধন্য অর্থনীতিবিদ প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ। আপনাকে স্বাগত। শুরু করার আলোচনার শুরুতে কিছু নিয়মাবলী জানিয়ে দিতে চাই। আমরা আনুমানিক ৭৫ মিনিটের মতো আলোচনা করব, অতিথির সাথে কথা বলবো, আপনাদের কথা শুনতে চাই। জুম এবং ফেসবুকে চ্যাট বক্স অপশন আছে, আপনারা যারা কমেন্ট, প্রশ্ন, মন্তব্য করতে চান সুনির্দিষ্টভাবে সেখানে লিখুন, আমাদের টিম সেখানে সার্বক্ষণিক নজর রাখছে। আরেকটি অনুরোধ, যারা জুমে লিংক আছেন তারা দয়া করে আনমিউট করবেন না। আপনারা যখন আমাদের অডিয়েন্স রিঅ্যাকশনের সেকশন আসবে আমরা তখন আপনাদেরকে সুযোগ দেব, অথবা আপনাদের চ্যাট বক্স থেকে আমরা জিনিসটা নিয়ে নিব। এখন আমরা আলোচনায় যেতে চাই। প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ, অর্থনীতিবিদদের আলোচনার জগৎ ও মানুষের অভিজ্ঞতার আলোচনা, এই দুটি কি আলাদা জগৎ হয়ে যাচ্ছে সাম্প্রতিক সময়? এই প্রশ্ন দিয়েই আজকের এই পর্বটি শুরু করতে চাই। প্রফেসর মাহমুদ। ধন্যবাদ ডক্টর হোসেন জিল্লুর, সবাইকে শুভেচ্ছা। পিপিআরসির যে এজেন্ডা ভিত্তিক আড্ডা, এটাকে আমি স্বাগত জানাই। এবং এই আড্ডার জিল্লুর এই আড্ডার যে বা উদ্দেশ্য সেটা হয়তো ইচ্ছা করেই বলেনি। একটা উদ্দেশ্য, সবচেয়ে বড় উদ্দেশ্য হলো যে কোনো বিষয়ে বিশেষজ্ঞদের সাথে ওই বিষয়ের যারা সাংবাদিক এবং সচেতন নাগরিক এদের মধ্যে একটা মত বিনিময় করা, যাতে করে যে বিষয়গুলো সম্বন্ধে জনসচেতনতা বাড়ে, অন্যদিকে বিশেষজ্ঞদের জ্ঞানও কাজে লাগানো যায়। এবং আজকের যে বিষয় সেটা এক সবচেয়ে বড় উৎকৃষ্ট উদাহরণ, যে এই যে উন্নয়নের, অর্থনৈতিক উন্নয়ন কি করে মাপা হয়, এর সূচক কি ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব। এখানে অর্থনীতিবিদরা, অর্থনীতির যারা সাংবাদিকতা করেন এবং সচেতন নাগরিক যারা অর্থনীতি সম্বন্ধে নিশ্চয়ই চিন্তা করেন, কারণ অর্থনীতির বিষয়গুলো অর্থনীতিবিদদের বিষয় তো শুধু না, এটা সব মানুষের, সব নাগরিকদের জীবনকে প্রভাবিত করে। তবে এটা ঠিক যে উন্নয়ন কত দ্রুত হচ্ছে এবং তার একদম কেন্দ্রবিন্দুতে কিন্তু আছে জিডিপি বা জাতীয় আয়। এটা একটা স্বীকৃত, বিশ্ব স্বীকৃত একক সূচক। জাতীয় আয় জিডিপির মধ্যে একটু পার্থক্য আছে, বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স, রপ্তানি আমদানির মধ্যে কিছুটা ব্যবধান, এসব আমি যাচ্ছি না। এটার মাথাপিছু আয়ের প্রবৃদ্ধি কিভাবে হচ্ছে সেটাই একটা সবচেয়ে গ্রহণযোগ্য একটা সূচক। এবং আমি গোড়াতেই পরিষ্কার করে বলতে চাই যে এই সূচকটির যে প্রয়োজনীয়তা সেটাকে আমি খাটো করতে চাই না। এবং বিভিন্ন দেশের তুলনামূলক যে অর্থনৈতিক অবস্থান, সেটাকে সাজাতে গেলে একক সূচক হিসাবে আসলে এর কোনো জুৎসই বিকল্প নাই। এবং জিডিপি একটা দেশের, আমরা জানি একটা দেশের খুব সাধারণভাবে একটা দেশের এক বছরের সব চূড়ান্ত পর্যায়ের উৎপাদন এবং সেবার মূল্যের সমষ্টি।
আমি চূড়ান্ত বললাম একটা বিশেষ উদ্দেশ্যে। চূড়ান্ত মানে হলো যে মধ্যবর্তী কাঁচামাল উৎপাদন সামগ্রী এগুলোকে বাদ না দিলে এটা ডাবল কাউন্টিং হবে। এই যে তার মানে হলো আসলে জিডিপি হলো মূল্য সংযোজনের সমষ্টি, সেবা খাত এবং সব খাতের মিলে। এই মূল্য সংযোজন কথাটি সাধারণভাবে সাংবাদিকরা মূল্য সংযোজন করের বেলায় অনেক ব্যবহার করে থাকে, অথচ এটা যে জিডিপির মধ্যেই মূল্য সংযোজনটাই সবচেয়ে বড় বিষয়, এ নিয়ে কিন্তু বা অনেক সময় আমরা চিন্তা করি না। আর এই জিডিপি দিয়ে উন্নয়ন মাপার ব্যাপারে অনেক সীমাবদ্ধতা আছে, পদ্ধতিগত, তাত্ত্বিক, পরিসংখ্যানগত সমস্যা বিতর্ক আছে। এগুলো নিয়ে অনেক বিশেষজ্ঞদের গবেষণা আছে, আন্তর্জাতিক কমিশন গঠন করা হয় মাঝে মাঝে, এবং কয়েক বছর পর পর যে স্ট্যান্ডার্ড ন্যাশনাল অ্যাকাউন্টস SNA ঘোষণা করা হয়, যাতে করে বিভিন্ন দেশের একই পদ্ধতি গ্রহণ করা যায়। কিন্তু তারপরও আমাদের মতো দেশে পরিসংখ্যানগত অনেক দুর্বলতার কারণে যে বিভিন্ন খাতের, বিশেষ করে অনানুষ্ঠানিক খাতের যে হিসাব করতে গেলে কিছুটা বিকল্প পদ্ধতি ব্যবহার করতে হয়। পরিসংখ্যান কিভাবে আছে, অনেক সময় অনুমান ভিত্তিক পরিসংখ্যান ব্যবহার করতে হয়। এবং এই কারণে এই জিডিপির একক সূচক, এই একক সূচকটা মাপার ব্যাপারে কাজটা এর পরিধি এত ব্যাপক ও জটিল যে এটা কোন একটা দেশে ঠিক যেই সব অর্থনীতিবিদ বা পরিসংখ্যানবিদরা এই পদ্ধতির সাথে সরাসরি যুক্ত বা পদ্ধতির সাথে পরিচিত, তাদের ছাড়া অন্যদের, এমনকি অর্থনীতিবিদদের পক্ষেও এই হিসাবের ভিতরের খুঁটিনাটি, ত্রুটি বিচ্যুতি এগুলা যাচাই করা প্রায় অসম্ভব ব্যাপার এর ভিতরে ঢুকে। এই কাজে এজন্যই প্রতি বছর যে এই জিডিপির প্রবৃদ্ধির এই একটা একক সূচক, যেটা অধিকাংশের কাছে একটা ব্ল্যাক বক্স, এর ভিতরে কি আছে বোঝা খুব কঠিন। মোটামুটি ভাবে যে সবাই আয়ের সমষ্টি, এর এটা নিয়ে, এই প্রবৃদ্ধি নিয়েই অর্থনৈতিক উন্নয়নের যদি সব আলোচনা হতে থাকে, যে প্রবৃদ্ধির হার বছরে 7.2% হলো কি 6.8% হয়ে, এ নিয়ে ব্যাপক বিতর্ক বিবেচনা বিতর্ক চলতে থাকে, তখন এটা যদি একজন সাধারণ নাগরিকের কাছে শুধু যে দুর্বোধ্য, জি ও কিছু বলছেন ডক্টর শামসুল? আচ্ছা, হ্যাঁ, এই সাধারণ নাগরিকদের কাছে এই শুধু একটি সূচকের কম বা বেশি হলো কি কম হলো এটা যে কিছুটা দুর্বোধ্য, শুধু তাই নয়, এটা অনেকটা যদি তাদের কাছে নিরর্থক বা অন্ধকারের ঢিল ছোঁড়াছুড়ির মতো মনে হয়, আমি একটু বেশি বলে ফেললাম, সেটা একদম তাদের কাছে খুব দোষের কিছু হবে না। তার থেকে বরং এই একটা সূচকের বদলে যদি এই জিডিপি আমরা কিভাবে মাপলাম, আসলে এর পরিসংখ্যানগত দুর্বলতাগুলো কি, কোন খাতে বেশি মাপা হয়ে যেতে পারে বা কিছু কম মাপা হয়ে গিয়ে থাকতে পারে, এগুলো যদি আলাপ আলোচনা করা যায় বিশেষজ্ঞ পর্যায়ে, এবং তারপর সাধারণভাবে সবাই কাছে আলোচনা ভাবে, তার জন্য অবশ্য সরকারের সহযোগিতা লাগবে, BBS এর সহযোগিতা লাগবে। আর এছাড়া অন্যান্য এই একটা সূচক ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ডে তো অন্যান্য অনেক সূচক আছে, এবং অর্থনীতিবিদরা রপ্তানি, আমদানি, তারপর বিনিয়োগের সব বিষয়ে অনেক সূচক আছে, এগুলো নিয়েও আলোচনা করে, যেগুলো ঠিক সাধারণ মানুষের বোধগম্য করার মতো ভাবে সবসময় করা হয় না। এই বিষয়ে আমি আরেকটি বিষয় বলি, যে এই যে একক সূচক জিডিপি প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়নের যেমন জিডিপি প্রবৃদ্ধির একটা একক সূচক ব্যবহার করা হয়, সেরকম এই প্রবৃদ্ধির সাথে মিলিয়ে আমাদের যেই যে প্রতি বছর না কয়েক বছর পর দারিদ্র্যের হার মাপা হয়। অর্থনৈতিক বৈষম্যের কথা বাদ দিলাম, এই দারিদ্র্যের হার মাপারও একটা নির্দিষ্ট সূচক, একটা সূচক দিয়ে
মাপা হয়। এবং এটা মাপা এটা মাপা যে এত যথেষ্ট জটিল, এর মধ্যে আয়ের ভিত্তিতে মাপা যায়, ব্যয়ের ভিত্তিতে মাপা যায়, এবং দারিদ্র সীমা নির্ধারণের বিষয়ে অনেক মতবাদ আছে, যে কারণে অর্থনীতিবিদদের মধ্যে কিন্তু এই এই একটা সূচক যে দারিদ্র্যের হার কত, এটা বের করার জন্য অর্থনীতিবিদদের মধ্যে শুধু এটা করেন এরকম বিশেষজ্ঞ রয়েছেন। কিন্তু আমরা অনেকেই একটা জিনিস জানি না, আমি মাফ করবেন, যে আমরা যে জিডিপি প্রবৃদ্ধি মাপি সেটা মাপি একভাবে, সব খাতের উৎপাদন কত হলো, মূল্য সংযোজন কত হলো সেগুলো দিয়ে। আর আমরা অনেক সময় লক্ষ্য করি না যে এই যে যেটা দারিদ্র্যের হার মাপি, সেটা কিন্তু মাপি সম্পূর্ণ অন্য আরেকটা উপাত্তের ভিত্তিতে। সেটা হলো কিছু বছর পর পর যে পারিবারিক আয় ব্যয়ের সার্ভে হয়, হাউস হোল্ড এক্সপেন্ডিচার সার্ভে, সেটার ভিত্তিতে আমরা ওই দারিদ্র্যের সীমার নিচে কত পরিবার বাস করে এগুলো করি। কিন্তু এখানেও এই একক একটা সূচকের জন্য এত আমরা সবাই এত আলোচনা করি, কিন্তু এই বিবিএসই আরো অনেক সোজাসুজি বেশি নির্ভরযোগ্য, যেখানেও জরিপের প্রয়োজন, একই জরিপ, এই হাউস হোল্ড এক্সপেন্ডিচার সার্ভে জরিপ থেকেই আসে, কিন্তু সেটা অনেক সোজাসুজি বেশি নির্ভরযোগ্য তথ্য, এবং সেটা মানুষের কাছে অনেক বেশি বোঝা যায়। দারিদ্র্যের হারে দারিদ্র সীমা কি করে মাপে, এটা তো অনেক টেকনিক্যাল বিষয়, এবং সেটা বিবিএসই তাদের হাউস হোল্ড এক্সপেন্ডিচার সার্ভেতে এটা প্রকাশ করে। সেটা হলো যে একটা টেবিল সবসময় দেখা যায়, সেটা হলো জীবনযাত্রার মানের মৌলিক সূচক। এগুলো একদম সরকারি তথ্য, বিবিএস এর তথ্য। এই হাউস হোল্ড এক্সপেন্ডিচার সার্ভের সাথে সাথে যেগুলো দেখা হয় সেগুলো হলো যেমন গ্রামাঞ্চলে, শহরাঞ্চলে বাসগৃহের ধরন, মানে পাকা ঘর, কাঁচা ঘর, কাঁচা পাকা, টিনের ঘর, কুঁড়ে ঘর, এগুলোর একটা কত আনুপাতিক হিসাব, শৌচ ব্যবস্থা, টয়লেটের কি ব্যবস্থা আছে, গ্রামাঞ্চলে বিশেষ করে খাবার পানির উৎস, তার মান, বিদ্যুৎ সংযোগ কত পরিবারে আছে, মোবাইল ফোন কত পরিবারে আছে। মোটামুটি ভাবে এগুলো অনেক বেশি সরাসরি নির্ভরযোগ্য তথ্য। এই তথ্যগুলো সংগ্রহ করা অনেক নির্ভরযোগ্য, এবং এগুলো আমাদের জীবনের সাথে, সাধারণ মানুষ, সচেতন নাগরিকটা তাদের জীবনের সাথে অনেকটা মিলিয়ে দেখতে পারে, এবং এখানে আমরা এই অর্থনীতির টেকনিক্যালিটিকে মানুষের একদম যাপিত জীবনের সাথে সংযোজন করতে পারছি। এবং এই যে মোট কথা হলো, এই যে অর্থনীতির প্রবৃদ্ধির একটা এই যে অর্থনৈতিক উন্নয়নের প্রবৃদ্ধির একটা সূচক নিয়ে আমরা এত মাথা ঘামাই, বা এই দারিদ্র্যের সীমা নিয়ে, দারিদ্র্যের হারের একটা সূচক নিয়ে এত মাথা ঘামাই, তার বদলে যদি দারিদ্র্যের বিষয়ে আরো অনেক কিছু ব্যাপকভাবে দেখি, যেগুলোকে আরো সোজাভাবে আমরা বুঝতে পারি, এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্র, জিডিপির প্রবৃদ্ধি ছাড়াও আরো অনেকগুলো বিষয় যেগুলো আমরা দিকে তাকাই, মানুষ যেগুলো বেশি বুঝতে পারে, তাহলে অনেক সুবিধা হয় সাধারণ মানুষের সাথে। এই যে যেটা বললো প্রথমে, যে অর্থনীতিবিদদের সাথে সাধারণ মানুষের বোঝার মধ্যে একটা ফারাক আছে কিনা, সেটা অনেকটা দূর করা সম্ভব এইভাবে। এইবার আমি এই পর্যায়ে আমি এই বলে শেষ করি যে আমাদের অর্থনীতিবিদদের একক সূচকের প্রতি একটা দুর্বলতা। এর অনেক সুবিধা আছে, প্রবৃদ্ধির হার আর দারিদ্র্যের হার, এটা দিয়ে তো, যেমন আমি শেষ করি এই বলে যে একটা বিমান চালক বিমান যখন চালায়, তার সামনে তো ড্যাশবোর্ড থাকে, এটাকে বলে অর্থনৈতিক উন্নয়নের ড্যাশবোর্ড অ্যাপ্রোচ। মানে শুধু একটা সূচকের দিকে না তাকিয়ে অনেকগুলো সূচকের দিকে আলাদা আলাদা ভাবে তাকিয়ে, কোথায় ঘাটতি আছে, কোথায় ঠিক আছে। বিমান চলাচলের জন্য সেটা প্রচন্ড দরকার, সবগুলো ঠিক আছে কিনা পরীক্ষা করে, একটা সূচক তো দিকে শুধু হয় না। এই যে এটা করতে পারলে
আমরা আরো এই জিনিসগুলো আরো বেশি বুঝতে পারি এবং সাধারণ মানুষের সাথে বিশেষজ্ঞদের যোগসূত্র আরো সহজে তৈরি হয়। ওয়াহিদ ভাই, প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ, অসংখ্য ধন্যবাদ এই সূচনা বক্তব্যের জন্য। এবং আপনি যেটা বলেছেন যে এক ধরনের একটা সমাজ আগাচ্ছে, কিভাবে কতটুকু আগাচ্ছে তার জন্য সুযোগ দরকার। একটা একটা সমস্যা আপনি আপনার বক্তব্যে বেরিয়ে এসছে যে একক সূচকের প্রতি অতি দুর্বলতার একটা বিষয় আমাদের সামনে এসছে। এটা আমার মনে হয় একটু বোঝা দরকার যে একক। তো এখানে আমি একটা প্রশ্ন আপনার কাছে করতে চাচ্ছি, এবং আমরা অনেকে যুক্ত আছেন, ওনাদেরকেও নিয়ে আসবো পরে, এবং ওনাদের চ্যাট বক্স থেকে ওনাদের তথ্য নিচ্ছি। মানে এই যে একক দুর্বলতা, একক সূচকের প্রতি অতি দুর্বলতা, এটা কি একটা কারিগরি ঘাটতির অভাব, নাকি এটা একটা সমাজতাত্ত্বিক সমস্যা? আমি অর্থনীতিবিদের সামাজিক দায়িত্বের জায়গা থেকে প্রশ্নটা আপনাকে করছি। আপনার ইয়েটা কি, যে আমাদের একটি সূচকের প্রতি আমরা এত বেশি দুর্বলতা দেখাচ্ছি, এটার কারণগুলো কি? এটা কি আমাদের অন্য সূচক নির্ধারণ করতে সমস্যা, নাকি পরিসংখ্যান সংগ্রহ করতে সমস্যা, নাকি এক অর্থে আমরা সেদিকেই সচেষ্ট হওয়ার যে বিষয়টা আছে, সেই জায়গায় এক ধরনের অর্থনীতিবিদরা একটা কমফোর্ট জোনের মধ্যে থাকতেই অভ্যস্ত হয়ে গেছেন? এই প্রশ্নের উত্তর কিভাবে দিবেন? আপনার কাছে আবারও কিছুক্ষণের জন্য ফিরে আসতে চাচ্ছি, প্রফেসর মাহমুদ। একটা সূচক থাকলে সুবিধা হলো যে, আমি যেটা বলেছি, আন্তর্জাতিকভাবে কোন দেশ কার পিছনে আছে, সামনে আছে, এগুলা বোঝার সুবিধা হয়। আর একটা সূচক অনেক যত কষ্ট করে, যত জটিলই হোক, সেটা ব্যবহার করতে অনেক সুবিধা হয়, একবারেই সব বোঝা যায়। যেমন মানব উন্নয়ন সূচক, এটা তো জিডিপির থেকেও আরো অনেক ব্যাপক। সেখানে স্বাস্থ্য, শিক্ষা এগুলো থাকে, এবং সেটা ভালো কথা যে শুধু আয় দিয়েই তো মানুষের জীবনযাত্রার মান নির্ভর করে না, এর সাথে স্বাস্থ্য, শিক্ষা খাতের ঘাটতি থাকলে কিন্তু সেগুলো আবার একত্র করে একটা সূচকই করা হয়, যেটাকে মানব উন্নয়ন সূচক বলা হয়। আবার জিডিপির ক্ষেত্রে আরো কিছু সূচক আছে, যেমন যে জিডিপি করতে গেলে উন্নতি, অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে প্রতি বছর পরিবেশগত ক্ষতি হয়, এই পরিবেশগত ক্ষতিকে আবার নিলেও আরেকটা সূচক। এই একক সূচকের সুবিধা আছে, আমি বলবো যে ওই যে সব দেশকে একত্রে সাজিয়ে ড্যাশবোর্ড অ্যাপ্রোচ যেটা বললাম, সেটা একটা দেশের ভিতরে জনসচেতনতা তৈরি করতে এবং বোঝানোর জন্য উপকারী। কিন্তু বিভিন্ন দেশের সাথে যখন আমরা তুলনা করি, তখন অনেকগুলো সূচক থাকলে বা একটু ব্যাপারটা কার সাথে কোনটা মিলাবো জটিল হয়ে যায়। এ কারণেই এখানে একটু বলতে চাচ্ছি, আসলে আমরা এই যে আজকে যে আলোচনাটা করছি, অথবা সূচক নিয়ে যে সবাই একটা উৎসাহ দেখাচ্ছি সূচকের আলোচনা, আমি এটা একটু দার্শনিক জায়গায় যেতে চাই। এই আলোচনা কেন করছি আমরা কি একে অন্য দেশের সাথে কম্প্যারিজনের জন্য করছি? আমরা কি একটা সরকারি দলিলের একটা সুষ্ঠুভাবে যেন লেখা যায় সেটার জন্য করছি? নাকি আমাদের অন্য একটা দিকও আছে, যে মানুষের প্রয়োজনগুলো যেন সঠিকভাবে এই সূচক নির্মাণের সময় মানুষের প্রয়োজনগুলো ভালো করে প্রতিফলিত হয়? এখানে যেমন বৈষম্যের বিষয়টা তো একটা খুব পরিষ্কার, যে আমাদের অনেক একক সূচকগুলো গড় একটা বিষয় বলে, কিন্তু বৈষম্যের পুরো বিষয়টা ওইভাবে উঠে আসে না। যেমন আমাদের জিডিপির, আমরা অভ্যস্ত আছি জিডিপির সূচকটা জানতে, কিন্তু বটম 40%-এর মাথাপিছু আয় কত, এটাও যদি সাথে সাথে সবসময় থাকতো, তাহলে আলোচনা একটা জায়গায় হয়তো সমৃদ্ধ হতো। তা আমি একটা প্রশ্ন আপনাকে যেটা করতে চাচ্ছি, এবং পরবর্তীতে আমি কিছু হয়তো আমাদের অডিয়েন্স থেকেও জানতে চাইবো, যে সূচকের প্রয়োজনটা কোথায়? সূচক নিয়ে আমরা কেন আলোচনা করছি? ওই কেনর আলোচনাটা কি এখন সামনে আনা উচিত কিনা? কারণ যেহেতু এই যে যেটা দিয়ে শুরু করলাম, মানুষের অভিজ্ঞতার জগৎ, সেটার সাথে অর্থনীতিবিদদের আলোচনার জগতের মধ্যে যদি একটা এক ধরনের দূরত্ব তৈরি হয়, তার একটা কারণ হবে যে মানুষ হয়তো একটা জিনিস নিয়ে চিন্তিত,
কিন্তু সে দেখছে হচ্ছে অর্থনীতিবিদ যেটা নিয়ে আলোচনা করছে সেখানে তার চিন্তার তার প্রয়োজনটা ওইভাবে প্রতিফলিত হচ্ছে না। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? একটা হলো যে আমরা অর্থনৈতিক উন্নয়ন যে কোনো দেশে যদি খুব দ্রুত হয়, অর্থনৈতিক উন্নয়ন মানে কি, আমি বৈষম্যের কথা এখন বাদ দিলাম, অর্থনৈতিক উন্নয়ন তো মানে হলে মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন, সেটা বৈষম্য থাকুক আর না থাকুক সেটা অন্য কথা। এবং সেটা তো মানুষ নিজেই উপলব্ধির বিষয়, দৃশ্যমান হওয়ার বিষয়। এটা তো শুধু কাগজে কলমে কত হিসাব করা হলো সেটার বিষয় না, সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কিভাবে কি পদ্ধতিতে তার কত কোনটাকে ধরবো কোনটাকে ধরবো না উন্নয়নের সেসব তো তাত্ত্বিক দার্শনিক আলোচনা আছে। কিন্তু মানুষের যাপিত জীবনে তারা তো বুঝতে হবে যে আমরা উন্নত হচ্ছি। এবং দক্ষিণ কোরিয়া যখন দ্রুত উন্নত হয়েছিল বা চীন যখন উন্নত হয়েছিল 30 বছরের মধ্যে 20 বছরের মধ্যে, তখন তারা তো চারপাশে দেখছিল যে উন্নয়ন কি করে। আমরা তো আমাদের দেশে লক্ষ্যমাত্রা ঠিক করেছি যে 10 আগামী 30 সালের মধ্যে উচ্চ মধ্য আয়ের দেশে, আগামী 41 সালের মধ্যে উচ্চ আয়ের দেশে, যাই হোক এরকম একটা উচ্চাকাঙ্ক্ষা আমাদের আছে। তো সেটা করতে গেলে উন্নত আর অনুন্নত দেশের মধ্যে আমি একটা সোজা কথা বলি, একজন পর্যটক যখন একটা অনুন্নত দেশ থেকে একটা উন্নত দেশে যায় তুলনামূলকভাবে, সে কি ওয়ার্ল্ড ব্যাংকের বই থেকে বাইর করে যে এই দেশ উচ্চ আয়ের দেশ না উচ্চ মধ্য আয়ের দেশ না নিম্ন আয়ের দেশ? সে কি ইউএনডিপির বই থেকে বাইর করে যে এটা মানব উন্নয়নের সূচকে ঠিক কোন জায়গায় আছে? তা করতে হয় না, সে চারদিকে তাকালেই বুঝতে পারে তার বুদ্ধি দিয়ে যে এটা ওই দেশের মতো না, অনেক ব্যাপার উন্নত। সেই দিকে চিন্তা করে আমি ভাবছিলাম যে একদম আমি কোনোভাবেই অর্থনীতিবিদরা উন্নয়নকে নিয়ে যেভাবে সংজ্ঞায়িত করেন এবং যেভাবে গবেষণা করেন সেগুলোকে খাটো না করে যে সাধারণ মানুষের নজরে পড়বে, দৃশ্যমান হবে, এরকম সূচকগুলো কি। আমার কিছুদিন আগে লেখায় আমি এই সূচকগুলো নিয়ে কিছু সূচকের উল্লেখ করেছিলাম। এগুলো খুব প্রাথমিক, আমার প্রাথমিক চিন্তা, আমি কোনো অর্থনীতির বইতে এগুলো দেখিনি, কিন্তু এগুলো নিয়ে একটা লিস্টও তৈরি করেছি। এখন আমি খুব তা সংক্ষেপে বলতে পারি এগুলো কি। হ্যাঁ, আমি বলেন, আপনি মনে হয় এক পর্যায়ে, বাট ওই ডিটেলে আসার আগে তাহলে একটু আমরা হ্যাঁ, বুঝে নিই শিওর। তাহলে জিনিসটা। আমরা এখন একটু ইয়ে থেকে কয়েকটা প্রশ্ন পেয়েছি আমরা, যেগুলো আপনি যেইভাবে উপস্থাপন করলেন সেখানে আমরা বুঝতে পারছি যে একটা ধারণাগত ঘাটতি আছে, যে অর্থনীতিবিদরা যেগুলো নিয়ে সচরাচর চর্চা করেন তার পাশাপাশি কিছু দৃশ্যমান সূচক নিয়েও চর্চা করার একটা প্রয়োজন এখন নতুন করে হয়তো এসছে, এবং সেটাতে হাত দেওয়া উচিত, কারণ সেটা মানুষ সহজে বুঝতে পারে। এবং এটাও সত্য যে এটাকে একটা বিষয় হিসেবে এসছে কিনা, মানুষ কি এই যে আপনি অর্থনীতিবিদদের আলোচনার সাথে যে মানুষের অভিজ্ঞতার দূরত্ব, এটার একটা কারণ কি যে সূচকগুলো মানুষ যা চাচ্ছে সেটা ঠিক এক্সপ্রেস হচ্ছে না, নাকি যেই সূচক, ইভেন জিডিপির সূচকও আপনি যদি ঠিক করেন, অথবা ইউএনডিপির আপনি মানব উন্নয়ন সূচকও বলেন, সূচকের ওই তথ্যের বিশ্বাসযোগ্যতা তো একটা বিষয় হয়ে ইমার্জ করেছে, তাই না? তথ্যটা, কারণ তথ্য তো সংগ্রহ করতে হয়, সংগ্রহ প্রক্রিয়ার একটা রোবাসনেস দরকার, এবং সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে ওটা কি সঠিক জিনিসটা আসছে কিনা, আমি নতুন সূচক বাদই দিলাম, ওই একটা কি সমস্যা আছে কিনা আমাদের? হ্যাঁ, আমি তো বললাম এটা একটা ব্ল্যাক বক্সের মতো, ওর ভিতরে ঢোকার তো কারোর সাধ্য নাই। কাজে আমি বললাম যে আমার প্রবৃদ্ধি এত হলো, এখন সাধারণ মানুষ সেটা, প্রথমত সেটার একটা বিশ্বাসযোগ্যতার ব্যাপার আছে। যদি বিশ্বাসযোগ্যতার প্রশ্ন ওঠায়, একসময় নাইজেরিয়া তাদের জিডিপির হিসাব করতে গিয়ে বলল যে আমরা নতুন করে, আমরাও সব দেশই করে কারণ নতুন নতুন খাতে অন্তর্ভুক্ত হয় অর্থনীতির বৈচিত্র্যকরণ খাতে, কিন্তু নাইজেরিয়া একসময় বলল যে আমরা রিভাইজ করে
আমাদের জিডিপি যা আছে তা আসলে তার দ্বিগুণ হবে। তাতে করে তারা দক্ষিণ আফ্রিকাকে ছাড়িয়ে সবচেয়ে মাথাপিছু আয়ের সবচেয়ে বড় উন্নত দেশে পরিণত হল। সেটা নিয়ে কিন্তু আন্তর্জাতিকভাবে খুব বিশ্বাসযোগ্য হয়নি, এবং সেগুলো ভিতরে ঢুকে অনেকে মনে করেছেন যে আসলে এর মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে। এই একটা বিষয় আছে। আরেকটা বিষয় আছে, এই যেগুলা দৃশ্যমান সূচক সেগুলা যদি মানুষ দেখতে পারে, তাহলে উন্নয়ন হলে আসলে তাদের জীবনযাত্রার কোথায় কোথায় সেটা দেখা যাবে, এবং সেখানে কোথায় ঘাটতি থাকলে একটা জনসচেতনতার সৃষ্টি হলে প্রথমত নীতি নির্ধারকরা সেদিকে দৃষ্টিপাত করতে পারেন, এবং সে বিষয়ে যদি অর্থনৈতিক সাংবাদিকরা আলাপ আলোচনা করেন তাহলে সেটাও সব মানে অর্থনীতির যে একক পরিসংখ্যানগুলো দিচ্ছি তার সাথে এগুলোর সামঞ্জস্য আছে কিনা সেটাও দেখা যেতে পারে। আমি একটু আগে ফিরে যাই ওই কথায় যে আমরা যে দারিদ্র্যের হার নির্ধারণ করি আর জিডিপি প্রবৃদ্ধি নির্ধারণ করি, এটা তো সম্পূর্ণ দুটো ধরনের উপাত্ত থেকে। এখন দেখা যায় যে আমরা দারিদ্র্যের হার নির্ধারণ করছি মাথাপিছু আয়ের পারিবারিক আয়ের জরিপ করে, কিন্তু সেইটাতে যেই প্রবৃদ্ধি দেখা যাচ্ছে আর আমাদের জিডিপির প্রবৃদ্ধি যেভাবে হচ্ছে সেটার মধ্যে, এটা সব দেশেই হয় কারণ দুই জায়গা থেকে এত জটিল উপাত্ত আসে, এগুলোর মধ্যে অনেক অসঙ্গতি থেকে যায়। দেখা যায় যে মাথাপিছু আয় যেভাবে জরিপে বেড়েছে এবং যাতে দারিদ্র্য কমেছে, আর অন্যদিকে প্রবৃদ্ধি যেভাবে বেড়েছে সেভাবে এটা তো দুই জায়গা থেকে আসে, মিল হয় না। কাজেই এটা ঠিক যে কোনো দেশে প্রবৃদ্ধি ভালো হচ্ছে, যেমন আমাদের দেশে দারিদ্র্য কমেছে, আমি তাতে সন্দেহ প্রকাশ করছি না, কিন্তু যদি বলা হয় যে ঠিক প্রবৃদ্ধি এত হারে বেড়েছে বলেই দারিদ্র্যের হার এত হারে কমেছে, এটা তো একটু সমস্যা আছে, কারণ এটা তো দুই ধরনের ডেটা থেকে আছে এবং এগুলো সবসময় যে খুব এগুলাকে যে রিকনসাইল করা যায় না, অনেক সময় একটার সাথে আরেকটার মিল থাকে না। আই থিঙ্ক এটা ঠিক আছে। আমার মনে হয় এখন আমরা আজকে যেই মূল প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, এখন আমরা ওটাতেই যাই যে অর্থনীতিবিদদের আলোচনার গণ্ডিটা আপনি এক অর্থে চিত্রায়িত করেছেন। কি কি বিষয়ে অর্থনীতিবিদরা এক ধরনের ইন্টারেস্টেড আছেন, কিন্তু আমরা সাধারণ মানুষরা দৃশ্যমান ভাবে আপনি যেটা বললেন যে কিভাবে করতে পারেন তাদের ধারণা, যে তাদের নিজেদের এবং দেশের অগ্রগতি সম্বন্ধে। তো আমরা এখন ওই আলোচনাতেই যাই, আপনি যেটা একটু শুরু করতে গেছিলেন যে এই দৃশ্যমান ব্যতিক্রমী সূচকগুলো কি। কারণ আমরা মোটামুটি বুঝলাম যে অর্থনীতিবিদদের আলোচনার একটা হচ্ছে একক সূচকের প্রতি অতি দুর্বলতার একটা বিষয় থাকতে পারে, একটা হচ্ছে নানা ধরনের এই দুটি সূচক যে উপাত্তগুলো ভিন্ন ভিন্ন ভাবে আসছে সুতরাং ওটার অসঙ্গতি থাকতে পারে, আবার তথ্য পরিসংখ্যানেরও বিশ্বাসযোগ্যতার একটা বিষয় রয়ে গেছে। বাট আমরা এখন অন্য বিষয়ে চলে যাই যে দৃশ্যমান ব্যতিক্রমী সূচকগুলো কি হতে পারে, যেগুলো সাধারণ মানুষও বুঝতে পারে এবং অর্থনীতিবিদরাও সেগুলো নিয়ে কাজ করতে পারে। আমি গোড়াতেই বলি যে এই সূচকগুলোর মানে এই না যে আমরা সর্বাঙ্গীন উন্নয়নের একটা চিত্রের জন্য করি, যেমন জিডিপির বদলে মানব উন্নয়ন সূচক হয়েছে, যে সবকিছুকে সার্বিকভাবে দেখার জন্য। এটার উদ্দেশ্য সেটা না, এটা বরং উন্নয়ন যে আদৌ হচ্ছে, খুব দ্রুত হচ্ছে, সেটা মানুষ কি করে বুঝতে পারবে। এবং সেটা যেহেতু উন্নয়ন মানেই হলো নগরায়ন, শহর, কাজেই উন্নয়ন একজন পর্যটক আসলো, সেই উন্নয়নটা আসলে বড় বড় শহর এবং নগরের মধ্যেই বেশি জায়গা দেখা যাবে, গ্রামাঞ্চলের উন্নয়নটা অত সহজে চোখে ধরা পড়ে না। কাজেই যে সূচকগুলোর কথা বলছি সেগুলো অনেকগুলোই বেশি নগর ভিত্তিক। যেমন আমি যাত্রাতে বলি, আমি একটা আগে থেকেই বলে রাখি যে আমি একটা হেডিং এর আন্ডার বলতে পারি, কিন্তু দেখা যাবে যে ওই হেডিং এর অনেকগুলো অংশ আছে যেগুলোর যে কোনো একটা থেকেই একটা যদি খারাপ হয় বা ভালো হয় তাহলে বোঝা যাবে অন্যগুলো মোটামুটি ভালোই আছে, কারণ আমি তো একটা মোটামুটি হিসাব নিচ্ছি। যেমন
যদি হেডিংটা হয় যে নগরাঞ্চলের এবং দূরপাল্লার গণপরিবহনের মান ও শৃঙ্খলা, এই বিষয়টাতে কি কি চোখে পড়বে? একটা হলো বাস ট্রেনের সময়সূচি অনুযায়ী চলে কিনা, ট্রাফিক আইন মেনে চলে কতদূর, রাস্তায় কতদূর হর্ন বাজানোর মাত্রা কি, হর্ন বাজে কতদূর, এবং খুব ক্রুড বা অপরিমার্জিত ভাবে যদি আমি জিজ্ঞেস করি যে একটা আপনি কি দেখাতে পারেন একটা মধ্য উচ্চ আয়ের দেশ আছে যেখানে নির্দিষ্ট স্থান ছাড়া যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামার সুযোগ থাকে? এই একটা প্রশ্নের উত্তর থেকেই কিন্তু বোঝা যাবে ট্রাফিক আইন কতদূর মানা হচ্ছে, হর্ন কতদূর দিতে হবে, সময়সূচি নির্ধারণ কতদূর হবে। এগুলো তো কাজেই সবগুলো আলাদা আলাদা ভাবে, এটা নিয়ে অনেক চিন্তা ভাবনার ব্যাপার আছে, কিন্তু ব্যাপারটা হলো গণপরিবহনের মান ও শৃঙ্খলা। দ্বিতীয় বিষয় কি হলো, এটা সরকারের বিষয় না, এটা নাগরিকদের বিষয়। নাগরিকদের প্রকাশ্য স্থানে শিষ্টাচার, এটা হেডিং, কিন্তু এর ভিতরে ছোটখাটো দু একটা জিনিস দেখলেই বোঝা যাবে। যেমন সাধারণ ভদ্রতা, এটা তো দৃশ্যমান রাস্তাঘাটে, যেমন রাস্তাঘাটে স্বাস্থ্যসম্মত ব্যবহার, থুতু ফেলে কিনা, এমনকি প্রকাশ্যে প্রস্রাব করে কিনা, এমনকি আরেকটা বিশেষ বিষয় যে পথে ঘাটে বিশেষ করে গণপরিবহনে নারীদের প্রতি আচরণ কতদূর শালীন, এই সবগুলো মিলেই আমি বলবো প্রকাশ্যে নাগরিক শিষ্টাচার। এর যে কোনো একটা খারাপ হলে অন্যগুলো খারাপ হওয়ার খুবই আশঙ্কা থাকে। আর একটা হলো নাগরিকদের সেবার মান, এখানেও ছোটখাটো দু একটা দেখলেই বোঝা যাবে যে এটা যেমন বড় শহরগুলোতে গাড়ি এবং বাস চলাচলের তুলনায় পথচারীদের স্বাচ্ছন্দ্যের জন্য কতখানি অগ্রাধিকার দেওয়া হয়, এটাও উন্নত অনুন্নত দেশ দেখলেই কিন্তু বোঝা যায়। এবং শহরগুলোতে যেমন গণ শৌচাগারের মান, যার সাথে আমি বলেছি যে শিষ্টাচারের কিছুটা যোগাযোগ আছে, রাস্তার পাশেই কেউ প্রস্তাব করছে কিনা, এবং বর্জ্য ব্যবস্থাপনার দৃশ্যমান চিত্র দেখলেই বোঝা যায়। আর হলো যে সেই শহরে গেলে ট্যাপের পানি, যে কলের টেপের পানি মান, এটা কি খাওয়া যায় না খাওয়া যায় না। আর আমি আলাদাভাবে আরেকটি বিষয় বলবো এর সাথেই যুক্ত, কিন্তু সেটাকে আমি আলাদা একটা বিষয় হিসাবে বলছি, যে বড় বড় রাজধানী শহরগুলোর নদীর পাড়ের চলার পথের নান্দনিক সৌন্দর্য, এটা লন্ডনের টেমস, ব্যাংককের চাও ফ্রায়া নদী, আমাদের বুড়িগঙ্গার পাড়, গঙ্গার পাড়, এগুলো থেকে বোঝা যায়। কিন্তু এখানে একটা বিষয় আমি বলে রাখি যে অনেক সময় অনেক ক্ষেত্রে শুধু চাকচিক্য বাড়ানোর জন্য কিছু কিছু সৌন্দর্য বৃদ্ধির, কৃত্রিম ভাবে সৌন্দর্য বৃদ্ধির ইয়ে করা হয়, স্থাপনা করা হয়, যেগুলো আসলে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই এবং নাগরিক সেবার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই গড়ে না উঠে এগুলো কৃত্রিম ভাবে করা হলে হয় কি, এটা রক্ষণাবেক্ষণের অভাবে কিছুদিন পরই এর জৌলুস চলে যায়। এর পরের বিষয়টি হলো গ্রামাঞ্চলে আসি। গ্রামাঞ্চলে একটু জাস্ট করছে, ওই অনেকগুলো কমেন্ট এসছে অ্যাকচুয়ালি ইয়েতে, আপনার একটু শেয়ার করি। একটা হচ্ছে যে আহমেদ হাসান একটা বলেছেন যে ইউএস এর এক্সাম্পল দিয়েছেন, যে ওখানে সবচেয়ে বেশি সবাই যেটার উপর গুরুত্ব দেয় সেটা হচ্ছে ইকোনমিক মান্থলি রিপোর্ট অন এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট, ওয়েজেস এন্ড আর্নিংস, এটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। আর ইমরান মতিন একটা ভালো পয়েন্ট বলেছেন, সেটা হচ্ছে যে আমাদের এটা ঠিক, আমরা নতুন নতুন সূচক তৈরি করতে পারি। এখানে একটা বিষয় আছে, আপনার কথাগুলো আমি লক্ষ্য করছিলাম, যে এই সূচক তৈরির কাজটা আবার শুড নট বিকাম এ এন্ড ইন ইটসেলফ। আপনি যেমন আপনার নগরের কথাই যদি রাখি আর কি, গ্রামেরটাও আসছি একটু পরে, আপনি 5টা
এরিয়া অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করেছেন দৃশ্যমান সূচক থেকে বোঝার জন্য। একটা গণপরিবহন নিয়ে তার সময়সূচি, শৃঙ্খলা ইত্যাদি। একটি হচ্ছে যে জনসমক্ষে মানুষের ব্যবহার, পাবলিক বিহেভিয়ার, থুতু, আপনার আপনার নারীদের প্রতি ব্যবহার ইত্যাদি, বর্জ্য ব্যবস্থাপনা, এগুলো প্রত্যেকটাই কিন্তু দৃশ্যমান, এটা সহজেই ধরা পড়তে পারে। আপনি ট্যাপ ওয়াটার কোয়ালিটির কথা বলেছেন এবং লাস্টলি একটা অ্যাস্থেটিক্স এর ইন্ডিকেটর বলেছেন। তো আমার মনে হয় এটা একটা ভালো, যে আমরা যদি এই সূচকের আলোচনাটাকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই, এটা অবশ্যই একটা জায়গায় রাখা উচিত যে আমরা শত শত সূচক, কারণ শত শত সূচক হতে পারে, কিন্তু আমরা চাই যে সহজে আমরা, বিশেষ করে এর পরে আপনার আলোচনা শেষের এই পর্যায়ের পরে আমরা ওটাও একটা চিন্তা করব যে এই সূচকগুলো সংক্রান্ত পরিসংখ্যানটা সংগ্রহ যেহেতু একটা ইনোভেটিভ ওয়েতে করা যেতে পারে, সেটা নিয়ে আলোচনা করব। আপনি গ্রামের কথা বলছেন, গ্রামীণ সূচকের কথা বলছেন। হ্যাঁ, বা কিন্তু তোমার এই সূত্র ধরেই একটা বলি যে যেখানে একটা সূচক দিয়েই অনেকগুলো সূচক যে সাথে সাথে একই হবে বলে বোঝা যায়, সেখানে খামাখা সূচকের সংখ্যা বৃদ্ধি করে ঝামেলা বাড়িয়ে তো লাভ নেই। আরেকটি হলো যে যেই সূচকগুলো অনেকে সাজেস্ট করেছে আমার লেখাটা পড়ে, সেগুলোর অনেকগুলোতে যদি যথেষ্ট এর যুক্তি আছে, কিন্তু এর মধ্যে যদি ব্যতিক্রম বেশি থাকে তাহলে এটাকে উন্নয়নের সাধারণ সূচক হিসাবে আমি গ্রহণ করতে একটু অসুবিধা হচ্ছে। দুই একটা উদাহরণ দিই এখনই অন্যগুলো গ্রামে যাওয়ার আগে। যেমন অনেকে বলেছে যে নগরে স্ট্রিট ক্রাইম, স্ট্রিট ক্রাইমের তো অনেক ব্যতিক্রম আছে। এক সময় বা ওয়াশিংটন ডিসি ছিল সবচেয়ে ক্রাইম ইনফেস্টেড জায়গা, কাজেই এটাকে আমি গ্রহণ করতে চাই না। অনেকে বলেছে বস্তিবাসীর অনুপাত, বস্তিবাসীর অনুপাত তো বা ঢাকাতেও অনেক বড় 30%, মুম্বাইতেও অনেক বড়, এবং উচ্চ মধ্যম আয়ের অনেক দেশ যেমন ব্রাজিলের রিওতেও অনেক বড়। তার বদলে আমি যদি নিতেই হয় তাহলে বলবো এইসব বস্তির ভেতরে গিয়ে বস্তিবাসীদের কতদূর বাসোপযোগী ব্যবস্থা আছে সেটার তারতম্য দেখলে বোঝা যেতে পারে উন্নয়নের মাত্রা। আর আমি এখন গ্রামাঞ্চলের দিকে আসি। হ্যাঁ, গ্রামাঞ্চলের আমি তো আগেই বলেছি যে আমি ওই তথ্য উপাত্ত সংগ্রহ করে অর্থনীতিবিদরা যা করেন এগুলাকে কোনো মতে অবমূল্যায়ন করতে চাই না, কিন্তু সবাই যা দেখতে পারে সেটা হলো গ্রামাঞ্চলের বসত বাড়ির বাহ্যিক রূপ, যেটা কিন্তু আমি আগে ওই যে বিবিএস এর সূচকগুলোর মধ্যে বলেছি যে টিনের ঘর কত, পাকা ঘর কত, এটা বাইরে থেকেই দেখা যায়। এবং শৌচাগার ব্যবস্থা কেমন গ্রামাঞ্চলে, এটা হয়তো একটু দু একদিন গ্রামে থাকলে বোঝা যাবে। এবং সুপেয় পানির লভ্যতা, এটাও কিছুটা অনুসন্ধান করলে, কিন্তু জরিপ করার দরকার নেই। এবং আরেকটি হলো যে গ্রামাঞ্চলে এবং আধা শহরাঞ্চলে, আমি শহরগুলোকে বাদ দিচ্ছি কারণ সেখানে ঠিক বোঝা যাবে না, যে ছাত্রছাত্রীরা যখন স্কুলে যায়, একটা হলো তাদের স্কুলে যাবার দৃশ্যটা বোঝা যায়, আবার যাওয়ার সময় তাদের পোশাক এবং পুষ্টির বিষয়েও তাকালেই কিছুটা বোঝা যায়, একটা ধনী গরিব দেশের মধ্যে বোঝা যায়। আর 6 আরেকটা সূচক আমি বলি যেটা দেশব্যাপী, সেটা হলো খাদ্যে ভেজালের মাত্রা ধনী দেশ এবং গরিব দেশের মধ্যে। আর 7 নম্বরে একটা বলি যে এটা ঠিক দৃশ্যমান নয়, কিন্তু তবু আমি এটা উল্লেখ করতে চাই এ কারণে যে এই একটা সূচকের পেছনে অনেকগুলো বিষয় জড়িত আছে, এবং সেটা হলো একজন আগন্তুক বা ইকোনমিক এক্সপার্ট এসে কিছুদিন থাকলেই সেটা বুঝতে পারবেন। সেটা হলো শিক্ষিত নাগরিকদের বিদেশে স্থায়ীভাবে চলে যাবার আকাঙ্ক্ষার মাত্রা। এটা থেকে এর পিছনে কিন্তু অনেকগুলো কাজ করে, সেটা হলো শিক্ষার মান, দেশে কর্মসংস্থানের সুযোগ কেমন, এবং দেশের যে নবীন প্রজন্ম এদের দেশের ভবিষ্যৎ সম্বন্ধে কতদূর আস্থা আছে, যেটা অর্থনৈতিক উন্নয়নে খুব বড় বিষয়, যে মানুষের নাগরিকদের ভবিষ্যতের প্রতি আস্থা কতদূর আছে, এটা দিয়ে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন অনেক অনেক দেখা যায়। আমি একটা জাস্ট এই যে লাস্ট আপনি যেটা বললেন, শিক্ষিত মানুষের স্থায়ীভাবে বিদেশ চলে যাওয়ার আকাঙ্ক্ষা, এটা যদি পরিসংখ্যানের দৃষ্টিকোণ থেকে দেখি, এটা ঠিক কিভাবে এই পরিসংখ্যানটা আমরা নিব? এখন বলতে পারবো না, আমি জানি না,
কিন্তু আমি বলেছি যে একটা কনসেপ্ট হিসেবে ইয়ে করে কিছুদিন থাকলে, আমি আগেই বলেছি এটা দৃশ্যমান না, কিন্তু একজন বাইরের এক্সপার্ট কিছুদিন থেকে একটু কথাবার্তা বললে মোটামুটি একটা ধারণা হয়তো পেতে পারেন। হ্যাঁ, আর আমি এটা থেকে যেটা একটা জিনিস আমি লক্ষণীয় আমার বলা উচিত, সেটা হলো অর্থনীতিবিদরা যে একটা তাদের প্রচলিত গণ্ডির ভিতরেই চিন্তা করেন, সেটা বোঝা যায় যে আমি যখন এই সূচকগুলো নিয়ে প্রকাশ করেছি, লিখেছি এবং ফেসবুকে দেখেছে, কিছু পত্রপত্রিকায় উঠেছে, আলোচনা উঠেছে, তখন আমি অর্থনীতিবিদদের কাছ থেকে যে প্রতিক্রিয়া পেয়েছি সেটা হলো এই সূচকগুলোকে এর তাত্ত্বিক দিক কি, এর পরিসংখ্যানগত দিক কি, এগুলোকে একত্র করব কি করে, অনেক পদ্ধতিগত বিষয় যেগুলো অর্থনীতিতে বিশেষজ্ঞরা আলোচনা করে সেগুলো পেয়েছি। কিন্তু আমি দেশে বিদেশ থেকে যে অনেক বিশিষ্ট বিজ্ঞানী, স্থপতি, নগর পরিকল্পনাবিদ, সমাজ বিজ্ঞানী, এরা এই সূচকগুলোকে সাধারণভাবে আমার মনে হচ্ছে তারা খুবই সহমত প্রকাশ করছেন এবং তারা অনেক বিষয়ে কিছুটা সংশোধনও করেছেন, এবং যার ভিত্তিতে আমি যে প্রাথমিক যে সূচকগুলো ব্যবহার করেছি তাতে কিছু কিছু সংশোধন করেছি, কিন্তু কিছু কিছু আবার করিনি। যেমন দুই একটা, অনেকে বলেছেন যে আমি দুই একটা আগেই বলে ফেলেছি যে যেটা একটা দিয়েই সব বোঝা যায়, বেশি বাড়ানোর দরকার নেই। আরেকটা হলো যেটাতে অনেক বেশি ব্যতিক্রম থাকে। এই ব্যতিক্রমের মধ্যে একজনে যেমন বলেছিলেন যে গৃহহীন মানুষ, পরিবার রাস্তার পাশে যে থাকে, শুয়ে থাকে বা দিন যাপন করে, এদের সংখ্যা কত। এখানেও আমি মনে করি যে এটাও যেহেতু আয়ের বৈষম্যের দিক থেকে নির্ভর করে, আমি দেখেছি ঢাকাতে এটার যেই হার তার থেকে সান ফ্রান্সিসকো শহরে গৃহহীনরা যেই হারে ফুটপাতে বাস করে তার হার অনেক বেশি হবে, কাজে এটাকেও আমি সেজন্য বাদ দিয়েছি। ওকে, ওয়াহিদুদ্দিন, প্রফেসর মাহমুদ, আমরা অনেকগুলো দিক, আমি যদি আমাদের যারা প্রশ্ন আপনারা চ্যাট বক্সে কমেন্ট করছেন দেখছি এবং কিছু প্রশ্ন রাখছেন, সেগুলো আমরা এর মধ্যে আলোচনা করছি। একটি প্রশ্ন এসছে যে আপনার, ঠিক আছে জিডিপি একটা তো অতি দুর্বলতা, আমরা সেটা করলাম, কিন্তু বিশ্বব্যাপী আরেকটি প্রক্রিয়া চলছে যে জিডিপি লিমিটেশনস নিয়ে একটা বড় ধরনের আলোচনা চলছে, বিশেষ করে হিউম্যান ক্যাপিটাল, মানব সম্পদের দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা। এই বিষয়ে আপনার যে দৃশ্যমান সূচকের যে আলাপ করছেন, এটার বাইরে এই বিষয়টা নিয়ে কিছু যদি বলতে চান, যে জিডিপির বিয়ন্ড এই জিডিপি হিউম্যান ক্যাপিটাল দিকটা কিভাবে আমরা ইয়ে করব আমাদের দেশে, বিশেষ করে আমার মনে হয় এটা একটা বড় ইস্যু হিসেবে চলে এসছে। নিঃসন্দেহে, আবারও বলছি, এটা আমার সূচকগুলো সার্বিক কোনো বিষয় না, এটা কোনো অল্টারনেটিভ হিসাবে দেখছি না, বিকল্প হিসাবে দেখছি না অর্থনীতি গবেষণার। এবং অর্থনীতির বিশেষজ্ঞরা কিভাবে উন্নয়নকে আরো ব্যাপকভাবে ঠিকভাবে ধরতে পারেন, সেজন্য জিডিপির বাইরে তো আমি বলেছি যে জিডিপি কমিশনও হয়েছে, অনেক গবেষণা হয়েছে, তার মধ্যে কত সূচক আছে। ইউএনডিপির যে মানব উন্নয়ন সূচক বললাম, তারপরে আছে এই যে টেকসই উন্নয়নের সূচক, যেখানে ওই পরিবেশের জিনিসগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়। আর যেমন আছে খুব ইদানিং কালে পশ্চিমা দেশগুলোতেই যে আমি তো বলেছিলাম যে স্ট্যান্ডার্ড ন্যাশনাল অ্যাকাউন্টস এর হিসাব, সেখানে কিন্তু একটা পরিবর্তন তারা এনেছে এই হিসাবের মধ্যে, সেটা হলো যে কোনো একটা বছরে যদি একটা খুব ভালো চিত্রকর্ম তৈরি হয় বা একটা ভালো বৈজ্ঞানিক উদ্ভাবন হয়, তখন সেটার তাৎক্ষণিক মূল্য তো জিডিপিতে ধরা পড়ে না। তখন সেটাকে কি করে আমরা ধরবো, সেটারও তাত্ত্বিক এবং পদ্ধতিগত আলোচনা আছে, যেটা অলরেডি ইউরোপ কিছু দেশ এবং কিছু দেশে এটা ঢোকানো হয়ে গেছে। কাজে এসব বিষয়ে তো আমি তো এর সাথে দ্বিমত করছি না, এগুলো তো চলতেই থাকবে। বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের আলোচনা করতে থাকুক,
এ বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু তাদের এই আলোচনার সারমর্মগুলো সাধারণ মানুষ যদি না বোঝে এবং এতগুলো সূচক যদি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, কম্পিটিটিভনেস ইন্ডেক্স সূচক বা ডুইং বিজনেস সূচক, কিছু কিছু আছে উন্নয়নের ফলাফল ভিত্তিক, আর এই যে উন্নয়নের কম্পিটিটিভনেস ইন্ডেক্স, ডুইং বিজনেস, এগুলো হলো উন্নয়ন কিভাবে হবে, বিনিয়োগ কিভাবে হবে সেটার সূচক। এগুলো সবগুলোকে একত্র করলে সাধারণ মানুষ তো ভুলিয়ে যাবে। এগুলোকে ভালো, এগুলো নিয়ে গবেষণা হোক, কিন্তু এগুলো সারমর্মগুলো সাধারণ মানুষকে যথাসম্ভব বুঝিয়ে দিলে একটা লাভ হবে, সেটা হলো যে প্রথমত একটা হলো যে এটা সাধারণ মানুষের আলোচনার মধ্যে আসলে কোথায় কোথায় আমাদের ঘাটতি আছে কি আছে তা বোঝার সুবিধা হবে। আরেকটা হলো সরকারের নীতি নির্ধারকরা তাদের একটা চাহিদা তৈরি হবে যে আমরা বোধগম্য ভাবে জিনিসগুলো উপস্থাপন করলে সরকারি নীতি নির্ধারকরা সেগুলো বুঝে সেগুলো রিয়াক্ট করতে পারবে। কাজে সেই 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 যে কঠিন জিনিসকে সারমর্ম হিসাবে সোজাভাবে উপস্থাপন করা, সেটাকে আমি কোনোভাবে সেটার অবমূল্যায়ন করছি না, সেটা খুবই প্রয়োজন। প্রফেসর মাহমুদ, আরেকটা প্রশ্ন আমাদের ইয়ে থেকে, অডিয়েন্স থেকে আরেকটা অবজারভেশন এসছে যে আপনার এক অর্থে অর্থনীতিবিদরা যে এখানে সম্প্রদায় হিসেবে নিজেদের একটা ডিফেন্সিভ পজিশন তৈরি করছে এইভাবে এই আলোচনার প্রেক্ষিতে, যে হ্যাঁ ঠিক আছে ব্যতিক্রমী সূচকগুলোর আইডিয়াটা ভালো, কিন্তু এক অর্থে কুজনেটস কার্ভ ইত্যাদির পেছন থেকে আমরা ওইটার পিছনে দাঁড়িয়ে বলছি যে এগুলো প্রাথমিক দিকে এগুলো থাকেই সমস্যা, তারপরে আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে। এটা নিয়ে পরে আপনার কাছে আসছি, কিন্তু আমি এই মুহূর্তে আমাদের দুজন এই সেগমেন্টে একটু জাস্ট শুনতে চাচ্ছি দুজনের কাছ থেকে, আপনিও আমরা শুনি। শিরিন হক উনি যোগ দিয়েছেন। শিরিন হক আপনি আছেন কি? শিরিন হক যদি থাকেন আনমিউট করে মিনিট দুয়েকের মতো সময় যদি নেন। আমাদের টিম শিরিন হক কি আছে? আচ্ছা, ও মনে হয় ডিফিকাল্ট হচ্ছে, তাহলে আমরা ইয়ের কাছে যাই। আক্তার মাহমুদ আছে মনে হয়। আক্তার, শিরিন হক এসছে। শিরিন হক এসে গেছে। আনমিউট আনমিউট করেন আপনি। না, আনমিউট হচ্ছে না। হ্যাঁ হয়েছে, বলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি মাত্র ঢুকলাম, সরি। আমি তাহলে কি আপনি একটু সময় নিতে চান? তাহলে আপনি হ্যাঁ আমি একটু সময় নেই, কারণ আমি মাত্র ওকে ঠিক আছে শুনতে শুরু করলাম। ওকে, একক সূচকের দুর্বলতা তাহলে ঠিক আছে, পরে ইয়ে করেন। আক্তার মাহমুদ ব্রিফলি, জাস্ট 2 মিনিটস ইউ, আপনি যদি আসেন ওয়াশিংটন ডিসি থেকে। আক্তার মাহমুদ আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে। ওকে আনমিউট করে দাও। উপরে গিয়ে দেখো মাইক, নামিরা। ওকে হয়েছে, উপরে গিয়ে দেখো তো। ধন্যবাদ। হ্যাঁ করেছে আক্তার, বলেন। আমি করতে পারছিলাম না, অর্গানাইজার। আক্তার, হ্যাঁ আক্তার। আমার আগে কিছু মন্তব্য ছিল, কিন্তু প্রফেসর মাহমুদ শেষের দিকে সেগুলো বলেছেন, তাও আমি খুব দ্রুত বলি। দুটো গ্লোবাল ইন্ডিকেটরের জন্মলগ্নের সাথে আমি জড়িত ছিলাম এবং একটির ব্যবহারের সাথে আমি জড়িত। প্রথমটি হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এবং আমার মনে আছে যে প্রথম যখন হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টটি হয়, আমার সৌভাগ্য হয়েছিল সেই প্রথম রিপোর্টের সাথে কাজ করবার। এবং আপনারা জানেন যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সেটি তৈরি করবার দায়িত্ব দেওয়া হয়েছিল অধ্যাপক অমর্ত্য সেন এবং অধ্যাপক মেঘনাথ দেশাইকে, এবং তাদের সাথে ইউএনডিপির চিফ স্ট্যাটিস্টিশিয়ান কাজ করছিলেন। আমার মনে আছে এক পর্যায়ে অমর্ত্য সেন বললেন ডক্টর মাহবুবুল হককে যে আমি কনসেপচুয়ালি এখনো সন্তুষ্ট না যেভাবে ইন্ডেক্সটা তৈরি হচ্ছে, আমরা কাজ করি, আমরা আগামী বছর আমরা ইন্ডেক্সটা দেই, এই বছর রিপোর্টটা যাক, ইন্ডেক্স ছাড়াই যাক, পরের বছর আমরা দেব। ডক্টর মাহবুবুল হক বললেন দেখো আমাদের এই রিপোর্টটা এটা কেউ পড়বে না, এটা আরো 10টা ইউএনডিপি রিপোর্টের মতো কারো নজরে আসবে না আনলেস এই ইন্ডেক্সটা থাকে। এবং কেন? কারণ এই ইন্ডেক্সের মাধ্যমে আমরা একটা বড় মেসেজ দিচ্ছি, সেটি হচ্ছে যে জিডিপি দিয়ে সবকিছু মাপা যায় না।
আমাদের অল্টারনেটিভ ইন্ডিকেটর দরকার, যেটা এখন আমরা সবাই স্বীকার করি, কিন্তু আমি 30 বছর আগের কথা বলছি। সে ইন্ডিকেটরের একটি উদ্দেশ্য হচ্ছে কোনো একটি বিষয়ের দিকে মনোযোগ আকর্ষণ করা, এবং সেটিরই সূত্র ধরে আমি দ্বিতীয় যে গ্লোবাল ইন্ডিকেটরের সাথে খুব জড়িত ছিলাম, শুরুতেও ছিলাম, এবং ওটা ব্যবহারের ব্যাপারেও আমি জানি, সেটা হচ্ছে ডুইং বিজনেস ইন্ডিকেটর, যেটি কথা প্রফেসর মাহমুদ শেষের দিকে বললেন। ডুইং বিজনেস ইন্ডিকেটরেরও যেটা ছিল যে কথাটি, এটা হচ্ছে ইন্ডিকেটর, therefore it will indicate that there are problems somewhere। এটা একদম কম্প্রিহেন্সিভ ভিউ দেওয়ার কথা না। কিন্তু এই ইন্ডিকেটরের সাথে অন্য সূচকের যে পার্থক্য, যেটা ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব বললেন, সেটি হচ্ছে যে এটি আউটকাম ইন্ডিকেটর না। এক অর্থে আউটকাম, কিন্তু আউটকামের দিকে যেতে গেলে যে জিনিসগুলো দরকার, অর্থাৎ ব্যবসায়িক পরিবেশ, এবং তার মধ্যেও বিশেষ একটি দিক, সেটি হচ্ছে রেগুলেটরি এনভায়রনমেন্ট, তার কয়েকটি দিক তুলে ধরবার জন্য এই ইন্ডেক্সটি তৈরি করা হয়। এবং এই ইন্ডেক্সের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে কিছু প্রক্রিয়াকে তুলে ধরা হয়, এবং আমি খুব বেশি ইন্ডিকেটর দেখিনি যেখানে একটা প্রক্রিয়াকে তুলে ধরা হচ্ছে। যেমন ধরুন, একটি নতুন ব্যবসা যদি রেজিস্টার করতে হয়, তার হয়তো 10টি ধাপ আছে, প্রত্যেকটি ধাপে কত সময় লাগছে তার একটি পরিমাপ করা হয়। তো এই যে প্রক্রিয়াকে ক্যাপচার করবার যে একটি প্রচেষ্টা, আমার মনে হয় ডুইং বিজনেস ইন্ডিকেটরের এটি একটি বৈশিষ্ট্য। আমি শেষ যে মন্তব্য করবো সেটি হচ্ছে ইন্ডিকেটরের প্রয়োগ নিয়ে, এবং এখানে অনেক বিতর্ক হয়েছে, কারণ এখানে এবং গ্লোবাল ইন্ডিকেটর নিয়ে যেটি বিরাট সমস্যা, যে এখানে একটা প্রতিযোগিতার মনোভাব নিয়ে সরকার, এবং ডুইং বিজনেসের ক্ষেত্রে আমি জানি যে সরকার প্রধানরাও এই ব্যাপারে খুব সচেষ্ট। সেখানে যেটাকে বলা হয় গেমিং দ্য সিস্টেম, অনেকভাবে ইন্ডিকেটরে একটা দেশের স্কোরকে বাড়ানো যায়, তার ফলে দেশের বিনিয়োগ পরিবেশের সত্যিকার অর্থে হয়তো উন্নয়ন হয় না। এই ধরনের অপব্যবহারও হচ্ছে। আবার অনেক দেশে আমরা দেখেছি যে তাদের ইনিশিয়াল ইন্টারেস্ট ছিল আমাদের ডুইং বিজনেসে আমাদের স্কোরটা বাড়াবো, কিন্তু ওই ইন্টারেস্টটাকে ব্যবহার করে তাদের সাথে যে আলোচনাটা শুরু হলো বিশ্ব ব্যাংকের বা সেই দেশের যে যারা ব্যবসায়ীরা আছেন, ব্যবসায়ী সমাজ, তার ফলে কিন্তু আরো গভীরে যাবার একটা সুযোগ হয়েছে। অতএব এটা দিয়ে শুরু হয়, কিন্তু তারপরে আরো গভীরে হয়তো যাওয়া সম্ভব হয়। এই কথাগুলো আমি বলতে চাচ্ছি। ঠিক আছে, খুবই অনেক ধন্যবাদ ডাক্তার মাহমুদ। এবং আপনি মানে ইন্ডিকেটর কেন যে একটা বিষয়কে দৃশ্যমান করা, যেমন ওয়াহিদ ভাই বললেন যে আপনার পাবলিক বিহেভিয়ার, এটা যদি আমরা সূচক হিসেবে নিয়ে আসি, তাহলে নারীর প্রতি সহিংসতা এই বিষয়টার দিকে আসলে নজরে চলে আসবে, জাতীয় মনোজয়ের একটা বিষয় হিসেবে দাঁড়িয়ে যাবে। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা আসলে ওইখানে আমরা ফিরে যাব। এই যে সূচক নিয়ে আমরা যে আজকে 1 ঘন্টার মতো আলোচনা করছি, আসলে এটা কেন, সেই কেনর প্রশ্নটা আমাদেরকে সবসময় সামনে রাখতে হবে। আরেকটা প্রয়োজন, আপনি বলেছেন যে প্রসেস এবং আউটকাম দুইটা রেঞ্জে ইন্ডিকেটর গুলো চিন্তা করা, এবং প্রয়োগের কথা যেটা বললেন, এটার সূত্র ধরে আসলে আমি শেষের দিকে আবার ওই আলোচনা আসতে চাইবো যে আসলে আমাদের এই যে পুরো আলোচনাটার এক ধরনের একটা সমাজতাত্ত্বিক প্রেক্ষাপট আছে, কারণ ইন্ডিকেটর দিয়ে অগ্রগতি এক একজন এক একভাবে হয়তো বুঝতে চায় বা বুঝাতে চেষ্টা করে। সুতরাং ওখানে এই যে ডুইং বিজনেস নিয়ে আমি জানি যে ওটা নিয়ে এখন এটা হয়তো উইথড্রন হয়ে গেছে, তাই না, বা ইজ অন দ্য প্রসেস অফ বিং উইথড্রন as a আচ্ছা, মানে is the expression that there is some problems with its utilization. ওকে, এখন আমি আহমেদ আহসান, উনিও ওয়াশিংটন ডিসি থেকে, খুব ব্রিফলি আপনার থেকে একটু শুনতে চাচ্ছি। আপনি বিশেষ করে রেগুলার হাই ফ্রিকোয়েন্সি ডেটার কথা বলছেন, যেটার মাধ্যমে অনেক কিছু জানেন। আপনি যদি ব্রিফলি এই পয়েন্টটা একটু তুলে ধরেন। আহমেদ আহসানকে উমামাইন নামিরা, ইফ ইউ ক্যান আনমিউট আহমেদ আহসান, ওয়াশিংটন ডিসি। আহসান, আমি আনমিউটেড হয়েছে, ক্যামেরাটা ওকে, ক্যামেরাটা অন, আমি ক্যামেরাটা একটু অন করে দাও। প্রয়োজন নেই, আচ্ছা ঠিক আছে, Would like to also see you, yes. ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। প্রথমত আমি স্যারের এই আপনাদের সবার উদ্যোগ এবং স্যারের এই উদ্যোগকে আমি প্রশংসা করি, কারণ যেটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের জীবনের গুণগত মান কি, সভ্যতার গুণগত মান কি, এই জিনিসগুলো যেগুলি এনেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এবং আমি মনে করি আমরা গরিব দেশেও যদি এইসব ক্ষেত্রে যদি সচেতন থাকি, আমরা মানুষের জীবনে অনেক ধরনের উন্নতি আনতে পারবো। এক অর্থে বাংলাদেশ অলরেডি সে অর্থে দৃষ্টান্ত স্থাপন করেছে। এটা আমাদের
আমাদের মাথাপিছু আয় যে তুলনায় কম, তার চেয়ে অনেক ক্ষেত্রে আমরা কিন্তু এগিয়ে আছি। ওটা আমি হাসান, শেষ ফিরে করার আসি। পরে হ্যাঁ পয়েন্টে আসি। আমার পয়েন্ট হচ্ছে স্যার, এখানে ওই অর্থনীতির দিকে অন্যান্য দেশ, এমনকি আপনার এই যে আপনার উন্নয়নশীল দেশগুলিও, ওরা অনেক বেশি জরুরি হাই ফ্রিকোয়েন্সি ডেটা কালেক্ট করে, এবং বাংলাদেশে এটা একদম সীমিত। এটা আমার কাছে স্ক্যান্ডালাস মনে হয়। আমার কাছে মনে হয় এটা আমরা আমরা সিরিয়াস না আপনি কি একটা উদাহরণ উন্নয়নের দিবেন, ব্যাপারে। একটা আমি একটা ইন্ডিকেটর? লেবার মার্কেট, যেমন যেমন Labor আমরা লেবার মার্কেট, যে এটা আমরা এইটা একটা হাই ফ্রিকোয়েন্সি একটা সার্ভে কালেকশনের কোনো অসুবিধা হওয়া উচিত না। এটা জিল্লুর ভাইয়া করেন, আমাদের স্যাম্পলিং এর ব্যবস্থা আছে। এটা আমরা মাসে মাসে বা কয়েক মাস পর পর কি বলে কর্মসংস্থাপন কেমন হচ্ছে, আয় কত, জীবিকা কি, মজুরি কি, এটা নিয়েই আমরা একটা সুন্দর একটা পিকচার পেয়ে যেতে পারি। তো যেমন এইটা একটা এরিয়া। তারপরে ধরো শিক্ষার মান, স্বাস্থ্যগত মান, এইগুলি নিয়েও আপনার ওই বড় বড় সার্ভের জন্য ওয়েট না করে আমরা কিছুটা হয়তো বেসিক্যালি স্যাম্পলিং করে। কোয়ালিটির কথা বলছেন, মানে হ্যাঁ, কোয়ালিটি right. হ্যাঁ হ্যাঁ। তো আমি এটা শেষ করতে চাই, এটা এই জিডিপি নিয়ে অবসেশনটা, এটা আমাদের দেশে যেভাবে আছে অন্যান্য দেশে কম, কিন্তু এখানে আমি জেনুর ভাইয়ের কথা যেটা আগে বলেছিলেন সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের ডেটার ইন্টিগ্রিটির ব্যাপারটা সম্বন্ধে আরো সচেতন হতে হবে। কি কি এবারে ইন্ডিয়াতে সবকিছু করার পরেও ইন্ডিয়ার স্ট্যাটিস্টিক্যাল এস্টাবলিশমেন্ট সরকারের বিরুদ্ধে ফাইন দিয়ে ওরা মোটামুটি ডেটা ইন্টিগ্রিটি মেনটেন করছে। মোদী সরকার এমপ্লয়মেন্ট রিপোর্ট ছাপতে দেয়নি ইলেকশনের আগে, কিন্তু তারপরে ওদের ডেটা এস্টাবলিশমেন্ট ফাইট ব্যাক করে। আমাদের দেশেও এসব নিয়ে ভাবতে হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ হাসান। শিরিন হক, আপনি কি এখন বলতে চান? আমরা এই অডিয়েন্স সেকশন থেকে শুনি, তারপরে আবার ব্যাক করবো আমাদের গেস্টের কাছে। শিরিন। হ্যাঁ, আমি তো অর্থবিদও না, অর্থনীতিবিদও না। খুব বেশিক্ষণ বলা যাবে না কিন্তু। আচ্ছা আচ্ছা, সুতরাং এই নিয়ে আমার দৃষ্টিকোণ একেবারেই ভিন্ন। যেই বিষয়টা আমাকে অনেকদিন ধরেই তাড়িত করছে। একটু ক্লিয়ার করি, আজকের পুরো সেশনটা অর্থনীতিবিদদের জন্য নয়। না ঠিক আছে, সেই জন্যই তো সাহস করে যোগ করলাম। অনেকদিন ধরে যে জিনিসটা আমাকে তাড়িত করে সেটা হচ্ছে এই যে অ্যাগ্রিগেট একটা চিত্রের সাথে বাস্তবতার প্রায় বিপরীত একটা মানে চিত্র, মানে এই পার্থক্যটা অনেক সময় একেবারেই মানে বিপরীত, গ্রাউন্ড রিয়ালিটি এন্ড অ্যাগ্রিগেট। সেখানে নারীর উপর সহিংসতার কথা তুমি উল্লেখ করলে জিল্লুর, এটা দিয়ে যদি বলি যে একদিকে মানে আমি এই বিষয়টার দিকে নজর দিয়ে বলতে চাই যে একদিকে নারীর ক্ষমতায়ন নিয়ে পুরস্কারের পর পুরস্কার, আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি নারীর উপর সহিংসতা কি পরিমাণ এবং পরিসংখ্যান যেটুকু ক্যাপচার করে সেটাই ভয়াবহ। এবং আমরা জানি পরিসংখ্যান সবটুকু ক্যাপচার করে না। এই নারীর উপর সহিংসতার বিস্তার, এটার মানে কি বলবো প্রায় প্রাত্যহিক একটা চরিত্র, এবং এই সব কিছু মিলে তাহলে সূচক আমরা যখন বলি এমডিজিতে এনেছে উইমেন্স নারীর কি বলবো ক্ষমতায়নের বিষয়টা এসছে, কিন্তু আমাদের এখানে এই মানে বিবিএসও কিন্তু এখন এই জিনিসটাকে আমলে নিয়েছে, কিন্তু তারপরেও আমরা এটাকে কিভাবে বুঝবো এবং এটাকে বুঝে কিভাবে পদক্ষেপ নিব সেই ব্যাপারে মনে হয় নীতি নির্ধারণী পর্যায়ে এখনো বেশ অন্ধকারে আছেন ওনারা। ওকে, ধন্যবাদ শিরিন। আমরা একটু আবারও আমাদের গেস্টের কাছে ফিরে যাব। ওয়াহিদ ভাই, আপনাকে আপনি না আলোচনার আগে আমি একটা সরাসরি প্রশ্ন দৃশ্যমান, আপনিও তো বাংলাদেশে ঢাকায় আছেন, ঘোরাঘুরি করেছেন, দৃশ্যমান সূচক পাবলিক বিহেভিয়ার কোথায় র্যাঙ্ক করবেন, আমাদেরকে কি মার্ক দিবেন 0 to 10? না, আমি এখানে কোনো বাংলাদেশের কোনো আপনি তো তাহলে অর্থনীতিবিদের মতো ব্যবহার করছেন। না, ব্যবহার করছি না। আমি আসলে এই সূচকগুলো যখন তৈরি করেছি তখন আমি খুব চেষ্টা করেছি, আমি একজন অর্থনীতিবিদ না, আমি অনেক গবেষণা করি না, আমি অনেক সূচক, অনেক জরিপ নিয়ে কাজ করি না, অনেক উপাত্ত নিয়ে কাজ করি না। যে আলোচনাগুলো হয়েছে যে হাই ফ্রিকোয়েন্সি বা ডেটা দরকার
এবং নারীদের ব্যাপারে আরো জরিপ করে ওগুলো অন্তর্ভুক্ত করা দরকার। আমি আসলে একজন বিশেষজ্ঞ না হয়ে চারদিকে, আমি এই জন্যই বলেছিলাম যে একজন পর্যটক, একজন মানুষ যখন একটা অনুন্নত দেশ থেকে উন্নত দেশে যায়, সে তো জরিপ করে না, কিচ্ছু করে না, সে চারদিকে তাকিয়ে কি দেখা। আমি ঠিক সেইভাবে আমি একটা দেশ থেকে আরেকটা দেশে গেলে ট্রেনের কামরার ভিতর থেকে তাকিয়ে দেখি আসলে আমাদের সাথে ওদের পার্থক্য কি। আমি সেই অনুভূতি থেকে, সেই উপলব্ধি থেকে বলেছি। আমি মনে করি সেটাই নাগরিকদের উপলব্ধি। কাজেই এটাকে কিভাবে ভালোভাবে, ওটাকে কি পরিসংখ্যান পর্যায়ে নিয়ে যাওয়া যেতে পারে? আপনার কি মনে হয়? মানে চেষ্টা করলে কি আমরা আমার মনে হয় ওই যে কিছু কিছু হেডিং এর ভিতরে যত কম সংখ্যক দিয়ে সেটা দিয়ে অনেক কিছু বোঝানো যায়, সেরকম একটা চেষ্টা করা যেতে পারে। আর আরেকটা মন্তব্য করব, হ্যাঁ অবশ্যই। সেটা হলো যে এই যে অর্থনীতির আলোচনায়, অর্থনীতিবিদদের আলোচনায় যে আক্তার মাহমুদ বলেছে যে ডুইং বিজনেস, এটার অনেক সীমাবদ্ধতা আছে। আচ্ছা, এবং এগুলো তো সবই হলো যেগুলো আমরা জরিপ করে বাইর করি, সেগুলো আমরা চোখেও দেখি যে সুশাসনের যে জিনিসগুলো, বিনিয়োগের পরিবেশ, এটা সুশাসনের, খাদ্যে ভেজাল, আমি যেটার কথা বলেছি, কর সংগ্রহে কেউ কর দিতে চায় না, এটাও তো সুশাসনের বিষয়। এই ক্ষেত্রে এই যে অনেক দেশ মনে করে, আমাদের এক সময় বিনিয়োগ বোর্ড মনে করেছিল যে এই 2 বছরের মধ্যে ধরে ধরে এই সূচকগুলো, ডুইং বিজনেসের সূচকগুলোকে একদম ভালো করে নিয়ে যাবে। এভাবে এটা যদি প্রসেসটা না বোঝা যায়, তাহলেও এখানে একটু সমস্যা আছে। এবং এটা অর্থনীতিবিদদের একটা সমস্যা, শুধু অর্থনীতি নিয়ে চিন্তা করলে হবে না। এখানে আমি শেষ একটা বিষয়ে আসি যে অর্থনীতির সাথে মনোবিজ্ঞান, সমাজতত্ত্ব, মানুষের বিহেভিয়ারাল নর্মস, নৈতিকতা, অনেক কিছুকে একত্র না করলে নীতি পরামর্শ দেওয়ার ব্যাপারে বাস্তব বর্জিত নীতি দেওয়ার একটা সম্ভাবনা থাকে। এই সুশাসনের এই বিষয়ে আসি। এখানে একটা কি, এই যে ভেজাল দূর করা বা এই যে পরিবেশ রক্ষা করা, পাহাড় কাটা যাবে না, কর সংগ্রহ করতে হবে, এগুলো একটা হলো আইনের প্রয়োগ, তাই না? এবং আইনের প্রয়োগ যখন করা হয় তখন ঠিকই ওই যে ডুইং বিজনেস ধরনের ব্যাপারে যেটা আসলে দরকার, সেটা হলো প্রশাসনিক ব্যবস্থায় জবাবদিহিতা। এটা একটা প্রশাসনিক ব্যবস্থার বিষয়। কিন্তু এর সাথে এটাকে এই সেবার, জনসাধারণকে নাগরিক সেবা দেওয়ার ব্যাপারে শুধু জবাবদিহিটা তো একটা প্রশাসনিক বিষয়, এটা একটা হলো ন্যূনতম। এর সঙ্গে যোগ করতে হবে যে নাগরিকদের একটা কর্তব্য, একটা কর্মকর্তাদের বা একটা যে ব্যবসায়ীদের, তাদের একটা নৈতিকতার বিষয় আছে, তাদের একটা দায়িত্ববোধ, কর্তব্যবোধের বিষয় আছে। এবং এই আইন প্রয়োগ এবং নৈতিকতা, নর্মস অফ বিহেভিয়ার, এ দুটা কিন্তু একটা আরেকটার সাথে যুক্ত। আমি যদি আইনের প্রয়োগ শিথিল হয়, এটা একটা অর্থনৈতিক তত্ত্ব আছে, আমি তত্ত্বে যাব না, আইনের প্রয়োগ যদি শিথিল হয়, দুর্নীতি যদি ব্যাপক হয়, ভেজালে যদি সব সয়লাভ হয়ে যায়, তখন কিন্তু যারা এইসব করে তাদের মধ্যে এই যে অপরাধ বোধ কমে যায়, তারা নিজেদের পরিবারের কাছেও লজ্জিত হয় না। এটা হলো নর্মস অফ বিহেভিয়ার, নৈতিকতার মান কি করে কমে যায়। কাজে শুধু ওই যে বা ডুইং বিজনেসে আইনের প্রয়োগ কতদূর হলো, জবাবদিহিতা কতদূর হলো, অর্থনীতিবিদরা সমানে বলতে থাকে, কিন্তু এর সাথে উল্টো দিক আছে যে এই এই আইনের প্রয়োগের সাথে মানুষের নৈতিকতা, কোন দেশের মানুষই নৈতিকভাবে সবাই দুর্নীতিবাজ বা সবাই ভালো সবাই খারাপ না। এটা নির্ভর করে কিভাবে এটা ইভলভ করে, একটার সাথে আর একটা সম্পর্ক হয়ে কতদূর আমরা আইনের শাসন করি আর কতদূর আমরা সুযোগ দিই। এটাতে নর্মস অফ বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়, স্ট্যান্ডার্ডস অফ মরালিটি চেঞ্জ হয়ে যায়। এবং এটা বুঝতে হলে অর্থনীতিকে আমি বলবো যে যদি আরো কার্যকর ভাবে, বস্তুনিষ্ঠ ভাবে, বাস্তবতার উপর ভিত্তি করে অর্থনৈতিক পরামর্শ দিতে হয়। ডগলাস নর্থ একবার বলেছিলেন যে একজন বিদেশি পরামর্শক আসলে অন্তত 6 মাস সেই দেশে থাকা উচিত, সেই দেশের প্রাতিষ্ঠানিক কাঠামো, সেই দেশের আচার আচরণ বোঝার জন্য। সেইখানেই মনোবিজ্ঞানের বিষয় আছে, সমাজ বিজ্ঞানের বিষয় আছে, নৈতিকতার বিষয় আছে, তার সাথে এই অর্থনীতির বিষয়গুলি ইন্টারাক্ট করে।
সোজা কথা হলো ইকোনমিক্স নিডস টু বি ব্রডার ইন অর্ডার টু বি বেটার। আমি এটাতে বিশ্বাস করি, এবং কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, বা এখন এক্সপেরিমেন্টাল যে সাইকোলজি হচ্ছে সেটাতে বিহেভিয়ারাল ইকোনমিক্স বলে একটা জিনিসের জন্ম হয়েছে। যদিও বিহেভিয়ারাল ইকোনমিক্সের যতদূর প্রয়োগ সেটাতে ঠিক নৈতিকতার বিষয়ে না গিয়ে ওই মানুষের স্বার্থ চিন্তার সবসময় নিজে রেশনাল হয় না, ইরেশনাল হয়, এসব নিয়ে আছে। কিন্তু বিষয়টাকে আরো অন্যভাবে আমাদের বাস্তবতাতে প্রয়োগ করা যেতে পারে। ইনস্টিটিউশন, সমাজের কাঠামো, এটা নিয়েও ইনস্টিটিউশনাল ইকোনমিক্স তৈরি হয়েছে, কিন্তু সেখানেও আসলে অর্থনীতিবিদরা আবার ঠিক ওই ইনস্টিটিউশনে তাদের সংজ্ঞার ভিতরেই রয়ে গেছেন। এটাকেও আরেকটু বিস্তৃত আকারে দেখা দরকার। অনেক ধন্যবাদ। তো আমরা ডক্টর শামসুল আলম কি আছেন আমাদের সাথে? No. উনি নেই। আচ্ছা, ইমরান মতিন আছেন? He had a lot of points. No. আচ্ছা, ও নাই। ওকে, সো আমরা I think we have got a fairly wide range of issues. আমরা ওই আলোচনাটা একটু অত বেশি হয় নাই, বাট আই থিঙ্ক এটা একটা ফিউচার আজকের এজেন্ডার জন্য রেখে দিই, বিকজ ইট ইজ এ খুবই বড় একটা ইস্যু। এই যে হিউম্যান ক্যাপিটালের ইস্যুটা, শিক্ষার পুরো বিষয়টা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আই থিঙ্ক এটা ছোট্ট আলোচনা না করে এটা হয়তো একটা এক্সক্লুসিভ একটা আজকের এজেন্ডা এটার উপরই হবে আশা করি ভবিষ্যতে। তো ওটা রেখে দিই, বাট অনেকগুলো বিষয় এসছে। বাট ওয়াহিদ ভাইকে আমি একটু পুশ করতে চাচ্ছি কি আপনি কি এনকারেজ করবেন যে আপনি তো এক ধরনের ডিসকোর্স ট্রিগার করলেন যে লেটস থিঙ্ক, আমাদের বাস্তবতা বোঝার জন্য একটু, যেমন দৃশ্যমান সুযোগের কথা আপনি বললেন, ব্রডেনিং দি ডিসকোর্স, ইকোনমিক্সকে ব্রডার করা। এই আমি এখন পরবর্তী পদক্ষেপ ওইভাবে চিন্তা করছি আর কি, যে আপনার কি এগুলো থেকে ডু ইউ ফিল যে এখান থেকে আমরা এখন সংগ্রহের দিকে যেতে পারি, তথ্য সংগ্রহের দিকে, এবং আরেকটু নেক্সট পরবর্তী ধাপে কি অগ্রসর করা সম্ভব কিনা যে এই সূচকগুলো নিয়ে কাজ করার? প্রফেসর মাহমুদ। যদি ওইভাবেই থাকি, যে বেশি বিশেষজ্ঞ পর্যায়ে না গিয়ে, আমি যেটা আগেই বলেছি, সাধারণ নাগরিকদের উপলব্ধির বিষয় যেটা, জীবনযাপনের বিষয় যেটা, সেখানে আমি তো একদম প্রাথমিকভাবে এগুলো বলেছি। এগুলোর সাথে ওই যে মনে রাখতে হবে যে একটা দিয়েই যদি অনেকগুলোকে ধরা যায় তাহলে কোনো বেশি করে লাভ নাই। কিন্তু আরো আমি যেখানে বলেছি প্রাথমিকভাবে আমি যে সূচকগুলো তৈরি করেছিলাম সেটা অনেকের মতামত দিয়ে কিন্তু আমি আবার পরিমার্জন করেছি যতটুকু আমি যে নীতির ভিত্তিতে এগুলো করেছি সেভাবে। কিন্তু এগুলো আমি আবারও বলি যে খুব টেকনিক্যাল করার দরকার নেই, করার সুযোগও নেই। আমি আগেই বলেছি এগুলা কোনো অর্থনীতি যারা বিশ্লেষণ করেন, অর্থনীতি উন্নয়নের বিভিন্ন সূচক নিয়ে আলোচনা করেন, তাদের বিকল্প হিসাবে দেখছি না। কিন্তু নাগরিকদের সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা, এবং নীতি নির্ধারকদের পক্ষ থেকে বিশেষজ্ঞদের পরামর্শের চাহিদা তৈরি করা, বিশেষজ্ঞরা যাতে কিছু বাস্তবতার সাথে জড়িত কিছু বলতে পারে। আমাদের ব্যুরোক্র্যাটস তো সেটাই বিশ্বাস করেন না, বলেন কি সব বলে, এগুলো তো আমি বুঝি না। কাজে এই যে সব বিতর্কের সারমর্মগুলো কোনোভাবে বোঝানো যায় কিনা, কাজে আমি মনে করি যে এই যে আমার যেই লেখাতেও আছে, যেই লেখাতে যা আছে আজকে আবার তার কিছুটা পরিবর্তন করেছি অন্যভাবে, এটা যদি রেকর্ডেড থাকে অনেকেই দেখবে। যদি বা অর্থনীতিবিদরা শুধু না, যে কোনো সচেতন নাগরিক যদি এর মধ্যে আরো কিছু সূচক মনে করে ঢোকানো যায়, তাহলে এটা দিয়ে একটা প্রতিবেদন তৈরি করা যেতে পারে। তারপর আমরা এটা দিয়ে কি করব সেটা কি আমি জানি নাকি। আমি তো আগেই বলেছি এগুলো তৈরির সময় আমি ভুলে গেছি আমি অর্থনীতিবিদ, আমি শুধু তাকিয়ে দেখছি যে আসলে কি দেখা যায়। গুরুত্বপূর্ণ একটা আমাদের আজকের অতিথি এই শেষ বাক্য দিয়ে আমরা শেষের দিকে যাই এখন, যে উনি ভুলে গেছেন উনি অর্থনীতিবিদ এই যখন আলোচনাটা করছেন।
এখানে অবশ্য এটা সত্য কথা, সারা এই পুরো আলোচনায় অর্থনীতি শাস্ত্রের গুরুত্ব নিয়ে কিন্তু তেমন কোনো দ্বিমত তৈরি হয়নি। মানে অর্থনীতি শাস্ত্রের গুরুত্ব কিন্তু সবাই আমরা বলছি যে এটার গুরুত্ব নিয়ে কোনো দ্বিমত নেই। বিষয়টা হচ্ছে যে কিভাবে প্রয়োগ হচ্ছে, সূচকগুলো নিয়ে যেগুলো ব্যবহৃত হচ্ছে সেগুলোর প্রাসঙ্গিকতা এবং সেগুলোর আপনার এই যে একজন শেষ মুহূর্তে রুবাইয়া মোর্শেদ একটা কমেন্ট করলেন, সেটা অ্যাকচুয়ালি আপনারও যেই কমেন্ট, সেটা যে মাইন্ডসেট বিকামস এন ইম্পর্টেন্ট ইস্যু। এটা সূচকের বিষয় না, কিছু হচ্ছে সূচকের বিষয়, সেটা আমরা ইয়েতে যাচ্ছি। আমি এখন এক অর্থে বলতে পারেন যে আমরা ইয়ে করি, এই যে আমরা শেষের দিকে যাই। আমরা সূচকের একটা আলোচনা আছে, কিন্তু মাইন্ডসেটের একটা আলোচনা আছে। আমাদের প্রথমে এটা নিজের কাছেও স্বীকার করা দরকার যে এই অবসেশন উইথ এ সিঙ্গেল সূচক, এটা আসলে বিশ্বের অন্যান্য জায়গায় হয় না, উন্নত দেশেও হয় না। আমরা কেন করছি, এটা একটা বিষয় আছে। আরেকটা মাইন্ডসেট হচ্ছে যে আমাদেরকে মানুষের অভিজ্ঞতার কথা বলছি, এখানে একটা সমাজতাত্ত্বিক বিষয়ও আছে যে আসলে মানুষের অভিজ্ঞতা শোনা হচ্ছে কিনা। এই শোনার একটা, এই যে আমরা তথ্য সংগ্রহ করছি বটে, কিন্তু মানুষের অভিজ্ঞতা শোনার জায়গাটা কোথায়, সেই শোনার কি প্রক্রিয়াটা বা শোনার আগ্রহ, শোনার যে মনস্তত্ত্ব, সেটা কতটুকু আসলে সমাজের মধ্যে আছে, যার ফলে আমরা বুঝতে পারবো মানুষ হয়তো বলছে, সুযোগ পেলে ওটা বলতো এবং সেটা হয়তো একদিকে ঠিক হতো। তো আমাদের এই শোনার যদি একটা প্রক্রিয়ার বিষয় থাকতো, তাহলে একভাবে আমাদের এই মনস্তত্ত্বের জায়গাটা, মাইন্ডসেটের বিষয়টা এক জায়গায় অ্যাড্রেস হতো। তো মাইন্ডসেটটা ভেরি ইম্পর্টেন্ট। সূচকের আগে সেটাই অ্যাকচুয়ালি বড় কথা। সূচকটা হচ্ছে এক ধরনের কারিগরি আলোচনা, তার আগে হচ্ছে আমরা মাইন্ডসেটের আলোচনাটা করছি। এবং মাইন্ডসেটটা আমাদের একটা হচ্ছে অর্থনীতিবিদ, এটার যে ব্রডার, আপনি যে এজেন্ডা বললেন, টু বি ব্রডার টু বি বেটার, এটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে আসলে অলসো টু বি সোশ্যাল, এই যে শোনার বিষয় থাকতে হবে। তো মানুষ, আপনি যে এই যে কিভাবে বিহেভ করে, এটা দৃশ্যমান বটে, অনেক কিছু আবার শোনার মাধ্যমেই তো আমরা পাই, অ্যাকচুয়ালি আসল তথ্যটা পাই। শোনার জায়গাটা আসলে শক্তিশালী আরো কিভাবে করা যায়, এখানে একটা বিষয় আছে। মনস্তত্ত্বের ওইটাও একটা বিষয় যে অর্থনীতিবিদ আমরা, ইনফ্যাক্ট আপনি খুবই উঁচু দরের স্বনামধন্য অর্থনীতিবিদ, আমরা হয়তো আরেকটু অনেক নিচের স্তরের অর্থনীতিবিদ, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, অর্থনীতিবিদদের একটা আবার আছে কিনা, এখানে আমি একটু হয়তো সেলফ ক্রিটিক্যাল হই যে এক ধরনের মধ্যে আমরা সাফার করি কিনা, একটা ইনস্টিটিউশনাল অ্যারোগেন্স, যে আমরা জানি অ্যাকচুয়ালি অন্যান্য আলোচনাটা অত গুরুত্বপূর্ণ নয়, কারণ ওটা টেকনিক্যাল নয়। অর্থনীতিকে একটা সায়েন্স হিসাবে বেশি ভাবার একটা সমস্যা আছে, যে আমি এগুলো টেকনিক্যাল, এগুলো ওই অন্যান্য বিষয়গুলো অত বেশি গুরুত্বপূর্ণ নয়, সুতরাং এটা নিয়ে আলোচনার দরকার নেই। ঠিক আছে, এমনি সামাজিক আলোচনার মধ্যে আপনারা কথা বলেন, কিন্তু আমরা অর্থনীতিবিদ যখন বসবো, আমরা সিরিয়াস বিষয় নিয়ে বসবো। সিরিয়াস মানে হচ্ছে যে এইগুলো নয়, এই জিনিসটাও কিন্তু আসলে আমাদেরকে আগাবার একটা বাধা তৈরি করছে। তো আমি প্রথমে যেটা বলবো, মাইন্ডসেট, আজকে আলোচনা থেকে যেটা বেরিয়ে আসলো, যে মাইন্ডসেটটা ঠিক করার একটা বড় চ্যালেঞ্জ কিন্তু আমাদের আছে। মাইন্ডসেটটা হচ্ছে শুনতে হবে, মাইন্ডসেটটা হচ্ছে আমাদের এই যে ইনস্টিটিউশনাল অ্যারোগেন্স, যদি সবাই হয়তো নয়, যদি সেটা থেকে সাফার করি, সেটা থেকে বেরিয়ে আসতে হবে, এবং আমাদেরকে এই যে একক সূচক ইত্যাদির দিকে অবসেসড হওয়ার সংস্কৃতি থেকে বেরোতে হবে। পরবর্তী বিষয় হচ্ছে যে দেন একটা সূচকের আলোচনা, আজকে তো আমরা ওইভাবেই আলোচনাটা করেছি। সূচকের আলোচনাটা একটা গুরুত্বপূর্ণ, অর্থনীতিবিদরা সেই হিসাবে একটা কাজটা এটা গুরুত্বপূর্ণ আইডিয়া, যে ইন্ডিকেটরস, সূচক তো একটা করতে পারে, আক্তার মাহমুদ যেমন বললেন, একটা বিষয়কে দৃশ্যমান করতে পারে, একটা বিষয়কে মনিটর করতে সহায়তা করতে পারে, কিন্তু ওগুলো করতে গেলে সূচকটার কিন্তু কন্টেন্টটা ঠিক হতে হবে, তথ্যটা ঠিক মতো আসছে কিনা, এক্সপ্রেস ঠিক মতো করছে, যে বিষয়টা এক্সপ্রেস করা দরকার। আপনি যেমন খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, অ্যাস্থেটিক্স,
সৌন্দর্য, নগরের নাগরিক শহরের সৌন্দর্য, অনেক জায়গায় দেখা যাচ্ছে কৃত্রিম সৌন্দর্যের অনেক বাজেট অপচয় হচ্ছে। কিন্তু কিছুদিনের জন্য একটা ছোট্ট কোথাও যেন ফুল গাছটা ইত্যাদি লাগানো হলো, তারপরে রক্ষণাবেক্ষণ নাই, কয়েকদিন পরে কিন্তু ওটা একটা কদর্য দিক হয়ে দাঁড়িয়ে রইল। এই বিষয়গুলো অবশ্যই আছে। তো সূচকের একটা আলোচনা আছে, এবং ওখানে আই থিঙ্ক ইমরান মতিন যে পয়েন্টটা করেছেন দ্যাটস অলসো ইম্পর্টেন্ট, যে সূচকের এই যে ব্যতিক্রমী সূচকের যে আলোচনাটা, এটা আমার মনে হয় বাংলাদেশে এখন একটু জোরদার করার রয়ে গেছে। এবং এটা ইনিশিয়ালি আই থিঙ্ক আপনি যেটা বললেন, এটা একটা অফিসিয়াল প্রয়োজন নাই, এটা সোশ্যাল পর্যায় থেকে এই আলোচনাটা হোক। কারণ আপনি হয়তো বলেছেন, আমরা হয়তো বলছি, আরো মানুষের সাথে শুনলে হয়তো এগুলো রিফাইন্ড হবে, আরো হয়তো সুনির্দিষ্ট আমরা সূচক হয়তো দেখবো যেগুলো নিয়ে আমরা এগোতে পারি। তো একটা সোশ্যাল ইনিশিয়েটিভ আসলে দরকার, এই যে অন্যান্য সূচক, যাতে করে আমরা যখন একটা উন্নত বাংলাদেশের কথা চিন্তা করি, ওই চিন্তা তো সূচক দিয়েই করি অনেক সময়। ওই সূচকগুলো আসলে সবার ধারণা ভিত্তিক যদি সূচক হয়, তাহলে ওই উন্নত বাংলাদেশের স্বপ্নটাও কিন্তু সবার ধারণাটাকে ধারণ করেই কিন্তু হচ্ছে। এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেখানে আমি বিশেষ করে এটাও একটা মনে করি যে এই কাজটা, এই যে ব্যতিক্রমী সূচক, আমরা উন্নয়নের কথা বলি অথবা এই যে অর্থনৈতিক অগ্রগতির কথা বলি, এবং অর্থনৈতিক অগ্রগতি শব্দটা এখন অর্থনৈতিক শব্দ শুধু না বলে, এই শিক্ষার কথা যেমন বললাম, অন্যান্য বিষয় যে আপনি ব্রডার যেটা বললেন, টু বিকাম ব্রডার, সেটা যে মনস্তাত্ত্বিক বিষয়টা, সেটা বিহেভিয়ারাল, এথিক্যাল নর্মস, এগুলো তো ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দিস অগ্রগতির পুরো বিষয়টা। তো আমরা আই থিঙ্ক আজকে এই পিপিআরসির ভার্চুয়াল সিরিজের প্রথম যে আজকের এজেন্ডার প্রথম সেশনটা, আই হোপ ইট ওয়াজ, আমরা এক ধরনের একটু খোলামেলা, আমরা চাচ্ছি যে আজকের এজেন্ডা বলতে শুধু একটা বিষয় নিয়ে আলোচনা করা না, কিভাবে আলোচনা করছি ওটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ মানুষ তাহলে কনফিডেন্ট ফিল করতে পারে যে আমি কি এটা বললে ঠিক আছে কিনা, না হলে বিশেষজ্ঞর মধ্যে আবার বোকা হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যাব কিনা, সেই ধরনের একটা ভয়ও থাকে। তো এইখানে আমার মনে হচ্ছে যে দুইটা বড় কনক্লুশন আমরা এখান থেকে টানি। একটা হচ্ছে মনস্তত্ত্বের জায়গাটা আমাদের আরেকটু নজর দেওয়া দরকার। অর্থনীতিবিদ হিসাবেও মনস্তত্ত্বের জায়গাটা, আমাদের নিজেদের মনস্তত্ত্বটা কি, আমি যদি নিজেদেরকে অর্থনীতিবিদ হিসেবে চিন্তা করি, এই জায়গা রিভিজিট করার যথেষ্ট প্রয়োজন রয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে যে দৃশ্যমান ইন্ডিকেটর, এই পুরো বিষয়ে একটা সোশ্যাল ইনিশিয়েটিভ আমরা চালু করতে পারি। আমি দেখি আমরা আজকের আলোচনার ভিত্তিতে পরবর্তী পিপিআরসি ফেসবুকের মাধ্যমে অথবা অন্যান্য ভাবে আমরা চেষ্টা করব এটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার, কিছু কংক্রিট করার। হয়তো ধাপে ধাপে, আমি যেটা বললাম, ইনিশিয়ালি এটা অফিসিয়াল পর্যায়ের হওয়ার প্রয়োজন, কারণ তারা রিসিপিয়েন্ট হবে পরে। সোশ্যালি আমরা যদি জিনিসটাকে একটা প্রতিষ্ঠিত করতে পারি যে এই সূচকগুলোর মিনিংফুল, সূচকগুলোর তথ্য জোগাড় করা সম্ভব। এবং ওখানে আমি ওই পয়েন্টটা নিতে চাই, একজন যে বললেন যে আপনার যে সূচকের বন্যার মধ্যে আবার ঢুকে না গিয়ে সুনির্দিষ্ট কিছু কম সংখ্যক সূচকের উপর কনসেন্ট্রেট করে, যেগুলোতে আমাদের ওইখানে বুঝতে হবে যে যেগুলো আসলে সাধারণ মানুষের কনসার্নস গুলো, চিন্তাগুলো, প্রয়োজনগুলো, তাদের কথাগুলো রিফ্লেক্টেড হচ্ছে কিনা, তারা এগুলো নিয়েই বেশি ভাবছে কিনা। এবং এগুলো এমন না যে এগুলোর উপর নজর দিলে আসলে মূল বিষয়ে নজর দেওয়া হবে না। শহরটাকে ঠিক করা তো আসলে মূল বিষয়। আমাদের এখন যেমন আমরা একটা চেষ্টা করছি গ্রামগুলোকে শহর করার, কিন্তু একটা বাস্তবতা দাঁড়িয়ে যাচ্ছে, বিশৃঙ্খল নগরীর বাস্তবতাকে আমরা যদি বিশৃঙ্খল গ্রাম তৈরির একটা উপাদান হিসেবে নিয়ে যাই, তাহলে তো শেষ বিচারে শহরও হারাচ্ছি, গ্রামও হারাচ্ছি। সুতরাং এই জায়গাটা আই থিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এই সোশ্যাল ইনিশিয়েটিভ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে, যারা ফেসবুকে এবং জুমে যারা সংযুক্ত ছিলেন, অনেকে কমেন্ট দিয়েছেন, আমাদের সব পুরোটাই রেকর্ড আছে। আমরা পরবর্তীতে এই বিষয়ে আমরা এগিয়ে যাব, এবং আজকের এজেন্ডায় পরবর্তী ধাপে ধাপে আমরা বিভিন্ন বিষয় যেগুলো মনে করি যে গুরুত্বপূর্ণ, যেগুলো নিয়ে একটু ভিন্ন ধরনের আলোচনা বাংলাদেশের জন্য একটা ভালো
কিছু হতে পারে, এবং এই কাজটা আমরা বাংলাদেশে বসে করছি বটে, কিন্তু আসলে বৈশ্বিক অভিজ্ঞতা তো এটা প্রয়োজন, তাই না? অন্যান্য দেশেও নিশ্চয়ই এগুলো হচ্ছে। আমরা সেগুলোর সাথে হয়তো দেখবো যে আমরা যেটা চিন্তা করছি সিমিলারলি হয়তো অন্যান্য জায়গায়, ব্রাজিলে হয়তো করছে, ইন্ডিয়াতে হয়তো করছে, আপনার ইভেন চায়নার মধ্যে হয়তো করছে, অন্যান্য জায়গায় হয়তো করছে। তো আমরা দেখবো যে আমরা এক অর্থে অর্থনৈতিক চিন্তা ধারণাকে, অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরো সমাজের প্রয়োজনে একটা প্রয়োজনীয় বিষয়ে তৈরি করার বা ওই জায়গায় নিয়ে যাওয়ার এই একটা চেষ্টা হিসেবে এটাকে আমাদের দেখাটা উচিত হবে। আজকে আর আমরা বলেছিলাম 75 মিনিট আনুমানিক, ওখান থেকে আমি দেখতে পাচ্ছি যে 10 মিনিট আরো বেশি নিয়েছি। সেটা আশা করি আলোচনার প্রয়োজনে এই 10 মিনিট আমরা সব সময় রাখবো, যে একটা লাইক এ লাইফ লাইন, যে এক্সট্রা যদি সময় লাগে আর কি, তার চেয়ে বেশি আমরা যাব না। আপনাদের সবাইকে, বিশেষ করে আমাদের অতিথি প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং অন্য যারা আছেন আমাদের পিপিআরসি টেকনিক্যাল টিম যারা সহায়তা করেছেন, সবাইকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা থাকলো এবং অংশগ্রহণের জন্য ধন্যবাদ থাকলো, অভিনন্দন থাকলো। এবং আমরা একটা বলতে চাই যে আমরা সবাই এটাতে সম্পৃক্ত থাকি, সবাই এটাতে এই কাজের মধ্যে যেভাবে হয় করলে আমরা আসলে আমাদের দেশগুলো কিভাবে এগুচ্ছে সেই বিষয়টা সার্বিকভাবে আমরা আরো একটা গ্রহণযোগ্য চিত্রের মাধ্যমে জিনিসটাকে প্রতিষ্ঠা করতে পারবো। আর কথা বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। শুভরাত্রি এবং শুভ সকাল যারা অন্য দেশ থেকে যোগ দিয়েছে।